ফলে আমরা আসলে ফার্স্টে একটু সাবজেক্ট ওয়াইজ, আমরা তোমাদের আসলে সময় নিতে চাই না, আমরা ফার্স্টে সাবজেক্ট ওয়াইজ একটু সলভ দিয়ে দিই। তো বায়োলজি হচ্ছে আমি আর আসিফ সলভ করছি, আসিফকে তোমরা চিনো। আচ্ছা আমরা একটু আমি আর আসিফ একটু সলভটা করে ফেলি। বায়োলজি আমি আর আসিফ সলভ দিয়ে দিচ্ছি। আসিফ হচ্ছে গত বছর সেকেন্ড টাইমে জাতীয় মেধায় 95তম ছিল, এবং আমাদের হুমায়রাও ছিল, হুমায়রা আসলে ব্যস্ততার কারণে সলভ করে চলে গেছে। তো আমাদের কাছে দুইজন সেকেন্ড টাইমার আছে, হুমায়রা এবং আসিফ, দুইজনই অ্যাকচুয়ালি গত বছর ঢাকা মেডিকেলে চান্স পেয়েছে, এবং এবছর ইনশাআল্লাহ তোমরাও অনেকেই ঢাকা মেডিকেলে চান্স পাবা। তাহলে চলো আমরা আসলে শুরু করি। আচ্ছা, ওকে, আমরা আসলে বায়োলজিটা শুরু করতে চাই। তো আমি ফার্স্টে কয়েকটা বলি, লাস্টে পরে আমাদের আমরা বা যদি কোনো ব্যাখ্যার ব্যাপার থাকে। তো ভাইরাস জনিত হেপাটাইটিস যে অঙ্গকে আক্রান্ত করে এটা আসলে খুবই সহজ, যকৃতের গাঠনিক একক হচ্ছে হেপাটিক কোষ, ফলে হেপাটাইটিস যকৃতেই হবে, অন্য কোথাও হওয়ার কোনো সুযোগ আসলে নাই। গ্লাইকোলাইসিস এবং ক্রেবস চক্র শ্বসনের যে চারটা ধাপ, তোমরা জানো যে গ্লাইকোলাইসিসে হচ্ছে গ্লুকোজ ভেঙে পাইরুভিক অ্যাসিড হয়, 2 নম্বর ধাপে হচ্ছে পাইরুভিক অ্যাসিডের জারণ হয়, বা জারণ হয় অ্যাসিটাইল কোয়ে তৈরি হয়, ফলে আমাদের 2 নম্বর ধাপটা অ্যাসিটাইল কোয়ের সৃষ্টি। পরে অ্যাসিটাইল কোয়ের সাথে তোমরা জানো যে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড যুক্ত হয়ে আমাদের সাইট্রিক অ্যাসিডটা তৈরি হয়। আচ্ছা, এর বাইরে বাকি প্রশ্নগুলো আমরা আসলে মিম আপু, আমাদের জিৎ ভাইয়া, ওনাদের জন্য রেখে দিচ্ছি, নাইলে ভাইয়া আপুরা এসে কি করবে। আমরা শুধুমাত্র বায়োলজি গুলাই একটু সলভ দিই। তো এখানে অনেক লোভনীয় প্রশ্ন আছে, কিন্তু আমরা আসলে সলভ করতেছি না। মানবদেহে ক্যান্সার সৃষ্টিকারী অন্যতম ডিএনএ ভাইরাস হলো। তো এই প্রশ্নটা আসলে আলিম স্যারের অনুশীলনীতে আছে, কিন্তু আলিম স্যারের অনুশীলনীতে একটু বিতর্কিত প্রশ্ন ছিল, তবে এবছর প্রশ্ন সহজ করছে, আমরা আশা করি না যে এত সহজ করবে, কিন্তু স্টিল ওনাদেরকে একটা জায়গায় আসলে আমাদের ধন্যবাদ দেওয়া উচিত, বা ওনাদেরকে একটা জায়গায় আসলে আমরা ধন্যবাদ দিচ্ছি, সেটা হচ্ছে ওনারা আসলে বিতর্কিত উত্তর এবছর নেয় নাই, এটা একটা গুড নিউজ। তো এটা আসলে আলিম স্যারের বইয়ের একটা প্রশ্ন, সিমিয়ান ভাইরাস। আচ্ছা, দাঁতের যে অংশে রক্তনালী থাকে তার নাম হচ্ছে পাল্প। যারা আমরা মোটামুটি 9-10-এও ঠিকঠাক একটু পড়াশোনা করছি, তখন কিন্তু এই প্রশ্নগুলা ছিল, হ্যাঁ, যে এনামেল দাঁত থেকে, এবার যেহেতু ডেন্টাল একসাথে ছিল, ফলে তারা মনে হয় সিদ্ধান্ত নিছে যে না না আমরা দাঁত থেকেও কিছু কোশ্চেন ঢুকাই দিই। ফলে দাঁতের কঠিন, মানে দাঁতের এনামেল থেকে প্রশ্ন আসছে, দাঁতের পাল্প থেকে প্রশ্ন আসছে, ডেন্টিন থেকে মনে হয় আসে নাই, অপশনে আছে, তো ডেন্টিন থেকে আসলে প্রশ্ন দেয় নাই। আচ্ছা, বৃহদন্ত্রের ব্যাকটেরিয়া দ্বারা প্রস্তুতকৃত ভিটামিন, এটা আমাদের আজমল স্যারের বইয়ের ডিরেক্ট প্রশ্ন। পরিপাক ও শোষণ অধ্যায়ে বৃহদন্ত্রের যে বিস্তারিত আলোচনা আছে, ওই আলোচনায় চলে যাবা, একেবারে লাস্টে যেয়ে দেখবা যে বৃহদন্ত্র কয়েকটা ভিটামিন তৈরি করে, একটা হচ্ছে ভিটামিন কে, আর একটা হচ্ছে ভিটামিন বি 12। তোমরা একটু কমেন্টে লিখতে পারো যে ভিটামিন বি 12 যেটা, সেটার নাম কি, ভিটামিন বি 12-এর একটা নাম আছে। তো এখানে একটু বিশ্বের ক্ষুদ্রতম আবৃতবীজী উদ্ভিদের নাম, তোমরা জানো যে উলফিয়া, সেটা বিশ্বের ক্ষুদ্রতম বলো আর বাংলাদেশের ক্ষুদ্রতম বলো, দুইটাই কিন্তু উলফিয়া, উলফিয়া মাইক্রোস্কোপিয়া আর উলফিয়া রাইজা। আচ্ছা, এরপরে চলে আসো, আমরা একটু বায়োলজিতে চলে আসি, যে সাইনাসের প্রদাহের কারণে, অর্থাৎ খেয়াল করো যে যে প্রশ্নগুলো অ্যাকচুয়ালি আসছে, প্রশ্নগুলো একেবারে বইয়ের ডিরেক্ট লাইন, এবং আমরা সবসময় তোমাদের বলছি ভাইয়া বইয়ের লাইন, দাগানো লাইনগুলো আগে পার, তারপর অন্য জিনিস পড়িস, তাই না? তাহলে জিনিসটা খেয়াল করো যে দাগানো লাইন পারলেই যে মেডিকেল ভর্তি পরীক্ষায় ভালো করা যায়। এবং আজকে তোমরা কে কয়টা মানে দাগানো লাইন ভুল করে আসছো আমাকে একটু বলো, কে কয়টা দাগানো লাইন ভুল করে আসছো। তাহলে যে সাইনাসের প্রদাহের কারণে দুই চোখের মাঝখানে এথময়েড সাইনাস, চারটা সাইনাসের নাম এবং কোন সাইনাসের কাজ কি, এটা সব সময় পড়তে হয়। মেলামাইন থেকে উৎপন্ন বৃক্কের জন্য ক্ষতিকারক, এই প্রশ্নটা হচ্ছে আমাদের গুহ স্যারের বইয়ের প্রশ্ন না? আচ্ছা, এই প্রশ্নটা হচ্ছে আমাদের, আমরা ফাইন্ড আউট করছি, কিন্তু এটা কেমিস্ট্রির প্রশ্ন এবং গুহ স্যারের বইয়ের প্রশ্ন, জৈব যৌগের একেবারে শেষে এই লাইনটা, যে সায়ানো ইউরিক অ্যাসিড, এটা কেমিস্ট্রির জৈব যৌগের গুহ স্যারের বইয়ের প্রশ্ন। আচ্ছা, কাইমোট্রিপসিন যে খাদ্যকে পরিপাক করে, তোমরা জানো যে ট্রিপসিন, কাইমোট্রিপসিন অর্থাৎ প্রোটিন পরিপাককারী এনজাইম, তো প্রোটিন খাদ্যকেই পরিপাক করবে, এরা সবাই হচ্ছে প্রোটিওলাইটিক এনজাইম। তো প্রোটিওলাইটিক এনজাইম হিসেবে ডাল, যদিও সেকেন্ড ক্লাস প্রোটিন, নিম্নমানের প্রোটিন, কিন্তু স্টিল তো প্রোটিন, ফলে ডালকে পরিপাক করে হচ্ছে। এর বাইরে মাখন, চর্বি জাতীয়, রুটি কার্বোহাইড্রেট, শাক যেটা, সেটাও প্রোটিন না। তাহলে চলে আসো, আমরা এরপরে চলে আসবো, শাকটা আসলে ফাইবার, ফাইবারটা পরিপাক হয় না। আচ্ছা, এরপরে আমরা চলে আসবো হাইড্রা নিউরোসাইটের কাজ। তো হাইড্রার ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট দুইটা জিনিস আমরা বলি, একটা হচ্ছে হাইড্রার চলন, আর একটা হচ্ছে নিউরোসাইটের গঠন। তো নিউরোসাইটের সাহায্যে তোমরা জানো যে সূত্রক নিক্ষিপ্ত হয়, সেই সূত্রক দিয়ে শিকারকে আটকায় ধরে, শিকারকে পেঁচায় ধরে, তাইলে সে অবশ্যই এটি নিউরোসাইটের সাহায্যে শিকার করে। আচ্ছা, এরপরে হচ্ছে ইউনেস্কো, আচ্ছা এগুলো আমরা, এগুলো রেখে দিচ্ছি, এগুলো উত্তর করা যাবে না। মানব ভ্রূণে হৃৎপিণ্ডের ক্রমবিকাশ শুরু হয়, তো এখানে একটু বলি যে হৃৎপিণ্ড, দেখো হুবহু এই লাইনটা হয়তো তুমি কোথাও পাচ্ছ না,
কিন্তু তুমি এর কাছাকাছি লাইন তো পাচ্ছ, যে হৃৎপিণ্ডের বৃদ্ধি শুরু হয় বা এরকম। ফলে যেহেতু হৃৎপিণ্ড শব্দটা চতুর্থ সপ্তাহে আছে, ফলে অ্যান্সার আমরা চতুর্থ সপ্তাহে দাগাবো। এটা আমরা সবসময় বলি যে তুমি সবচেয়ে কাছাকাছি অ্যান্সারটা দাগাবা, সবসময় কাছাকাছি অ্যান্সার যেটা সেইটা দাগাবা। ওকে, এখন আসো হরমোন প্রয়োগ করে বীজহীন ফল উৎপাদন করার যে প্রয়োগ সেটা হচ্ছে পার্থেনোকার্পি। এবং তোমরা জানো যে হরমোন প্রয়োগে বীজহীন ফল হিসেবে আমরা তরমুজ তৈরি করতে পারি, আরো অনেক ফল আছে যেগুলো আসলে বীজহীন ফল এখন আমরা তৈরি করতেছি বর্তমান প্রযুক্তিতে। আচ্ছা, এরপর চলে আসো, আমরা এরপর চলে আসবো হচ্ছে বাংলাদেশ যে প্রাণী ভৌগোলিক অঞ্চলে অবস্থিত সেটা আসলে কি? বাংলাদেশ হচ্ছে ওরিয়েন্টাল প্রাণিক ভৌগোলিক অঞ্চলে অবস্থিত। এটা মনে হয় মেডিকেল ভর্তি পরীক্ষায় আসা প্রশ্ন, বা প্রত্যেকটা পরীক্ষায় এরকম প্রশ্ন কিছু আসে, এইগুলা তোমরা জানো। আচ্ছা, তো হচ্ছে এরপরে তীব্র ডায়রিয়া রোগে মৃত্যুর কারণ, এটাও মনে হয় বায়োলজির প্রশ্ন হইতে পারে। তো ডায়রিয়ার ক্ষেত্রে কি হয় বলতো? পানি চলে যায়, তাই না? বডি থেকে প্রচুর ফ্লুইড চলে যায়, ফলে আলটিমেটলি পানি শূন্যতা হয়। ডায়রিয়ার ক্ষেত্রে কি বলা হয়? যে আপনি তরল খাবার খাবেন, ডাবের পানি খাবেন। বা তরল খাবার কেন বলা হয়? তরল খাবার মানে পানি খাইতে বলা হয়, কারণ ডায়রিয়ার ক্ষেত্রে আসলে পানি শূন্যতা দেখা যায়। জেলিফিশ কোন পর্বের প্রাণী? হাইড্রা জেলিফিশ, সি অ্যানিমন, তোমরা পড়ো যে সির জলে হাইড্রা, নিডারিয়া পর্বের প্রাণী। এরপরে আমরা পড়বো হচ্ছে স্টেম সেলের উৎস, আমরা বলি যে কুসুম থলি। অর্থাৎ এবং রক্তকণিকার ক্ষেত্রে আমরা সবসময় বলি যে একেবারে একেবারে প্রাথমিক অবস্থায় কুসুম থলি থেকে বা স্টেম সেল থেকে হচ্ছে রক্তকণিকা তৈরি হয়। তাহলে স্টেম সেলের উৎস হচ্ছে কুসুম থলি। স্টেম সেল হচ্ছে এমন সেল যে সেল থেকেই অন্যান্য সবকিছু তৈরি হয়। স্টেম সেল এমন কোষ, যে কোষ থেকে যে কোনো কোষ তৈরি হইতে পারে। তোমরা দেখছো যে স্টেম সেল থেকে এরিথ্রোব্লাস্ট তৈরি হয়, মনোব্লাস্ট তৈরি হয়, তাই না? আচ্ছা, সেখান থেকে এরিথ্রোসাইট, মনোসাইট এগুলো তৈরি হয়। আচ্ছা, তো যে সংক্রামক রোগকে টিকা সম্পূর্ণভাবে, টিকা থেকে আমরা বারবার বলতেছিলাম প্রশ্ন আসবে, প্রশ্ন আসবে, প্রশ্ন আসবে। এটা কি জিকের প্রশ্ন? আচ্ছা, এটা যদিও মিম বলতেছে জিকের প্রশ্ন, কিন্তু আমরা বায়োলজিতেও কিন্তু এটা পড়াই অ্যাকচুয়ালি। আচ্ছা, তো এই প্রশ্নটা, আচ্ছা এটা আমরা পরে ওদের জন্য রেখে দিচ্ছি। এটা ওরাই বলবে যে মাটির অণুজীবের ধ্বংস, এটা নিয়ে একটু বিতর্ক হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা হাজারি স্যারের বইয়ের ডিরেক্ট লাইন। ডায়াফ্রাম যে মাংসপেশি দ্বারা গঠিত, বইয়ের ডিরেক্ট লাইন, বক্স থেকে আসছে, ঐচ্ছিক। আচ্ছা, মনোপ্রোটিক অম্লের উদাহরণ। মনোপ্রোটিক মানে হচ্ছে একটা প্রোটন উৎপন্ন করে, তো একটা প্রোটন হচ্ছে HClO4 এ। এরপর হচ্ছে ভূমিকম্পের সৃষ্টি হয় টেকটনিক প্লেটের সীমানায়। এবার ভূমিকম্প, এটা সাম্প্রতিক প্রশ্ন, তুমি বলতে পারো যে এটা হচ্ছে সাম্প্রতিকের প্রশ্ন। আচ্ছা, এরপরে বাংলাদেশে, আচ্ছা এগুলা স্বাদের সাথে সম্পর্কিত। করোটিক স্নায়ু, এখানে দেখো ফেস, ফেস মানে মুখ। আমরা সবসময় বলি মুখে কি আছে? মুখে জিহ্বা আছে। তাহলে জিহ্বা দিয়ে তুমি স্বাদ নিতে পারবা। যেটা দিয়ে স্বাদ নেওয়া যায় না সেটা হচ্ছে হাইপোগ্লোসাল। হাইপো মানে নিচে, ও জিহ্বার নিচে, তাই হাইপোগ্লোসাল দিয়ে স্বাদ নেওয়া যায় না, তবে ফেসিয়াল দিয়ে হচ্ছে স্বাদ নেওয়া যায়। আচ্ছা, তাহলে আমরা আরো কয়েকটা বলি। আচ্ছা, দ্বিপার্শ্বীয় ক্লিভেজ দেখা যায়। একটা জিনিস যে দেখো, ক্লিভেজ প্রতিসাম্যতা, এই দুইটা টপিক থেকে সবচেয়ে বেশি প্রশ্ন হয়, এবং আমরা সবসময় বলি যে দুইটা টপিক যদি পড়তে হয় তাহলে ক্লিভেজ আর প্রতিসাম্যতা পড়তে হবে। এবং এবারও সেই ক্লিভেজ থেকেই প্রশ্ন আসছে। এবং এটা যদি কেউ নাও পড়ে, তুমি করডাটা পর্বের প্রাণী, তোমাকে ঠিক দুইটা ভাগেই ভাগ করা যায়, তাই না? তাহলে আমাদের ক্লিভেজ, ইভেন প্রতিসাম্যতাও কিন্তু এইটাই, ক্লিভেজও এইটা, প্রতিসাম্যতা এইটা। আচ্ছা, ভ্রূণ থেকে মায়ের শরীরে পরিবাহিত পদার্থের মধ্যে, এখন দেখো মা থেকে ভ্রূণে আসে সব ভালো জিনিস, আর ভ্রূণ থেকে মাতে যায় সব খারাপ জিনিস। তোর মধ্যে খারাপ কি আছে? খারাপ হচ্ছে কার্বন ডাই অক্সাইড, খারাপ কার্বন ডাই অক্সাইড। আচ্ছা আসিফ, এরপরের গুলা বলো। আচ্ছা, এরপরের প্রশ্নগুলো আমি বলছি। এবছর তুলনামূলক বায়োলজি প্রশ্নটা, মানে পুরো প্রশ্নটাই তুলনামূলক সহজ হয়েছে। এবং বায়োলজি প্রশ্নটা যদি বলি, মোটামুটি দাগানো লাইনগুলো থেকেই সব চলে এসছে আর কি, এবং খুব বেসিক বেসিক প্রশ্ন। এরপর হচ্ছে আচ্ছা, তুমি এটা বলতে পারো 65 এরিথ্রোপয়েটিন কোথায় তৈরি হয়? এটা আমরা জানি, খুবই বেসিক জিনিস একটা। বৃক্কে তৈরি হয়, এবং বৃক্কে তৈরি হওয়ার ফলেই এরিথ্রোপোয়েসিস প্রক্রিয়াটা হয়। আমাদের হচ্ছে অস্থিমজ্জাতে এরিথ্রোপোয়েসিস প্রক্রিয়াটা হয়। আচ্ছা, এরপরের প্রশ্নটা হচ্ছে শাপলা। শাপলা হচ্ছে মূলাবদ্ধ পত্র ভাসমান, কারণ শাপলার মূল পানির নিচে একেবারে আবদ্ধ হয়ে থাকে, এবং হচ্ছে পাতাগুলো শাপলার ভেসে থাকে। আর এই চ্যাপ্টার পড়ার সময়, এই চ্যাপ্টারটা একেবারে শেষের চ্যাপ্টার যেটা, এই চ্যাপ্টারটা খুবই বড়, এবং সবগুলো পড়াও পসিবল হয় না, বাট
এই যে প্রশ্নটা হয়েছে, এই জিনিসগুলো কিন্তু ক্লাসে সবসময় বলা হয় যে এই জায়গাগুলো থেকেই প্রশ্ন হয়। তো সেখান থেকে এসেছে একেবারে খুব বেসিক প্রশ্ন। তারপরের প্রশ্নটা যে অগ্ন্যাশয়ের আলফা কোষ থেকে নিঃসৃত হয় কোনটি? গ্লুকাগন। এটাও পরিপাক চ্যাপ্টারের আমাদের একটা প্রশ্ন, এবং এই জিনিসগুলো আসলে খুবই খুবই বেসিক বেসিক জিনিস যেগুলো এবছর হয়েছে আর কি প্রশ্নগুলো। এবং আমরা সবসময় যেটা বলি যে গ্লুকাগন হচ্ছে গ্লুকোজ বাড়ায় আর ইনসুলিন গ্লুকোজ কমায়। ঠিক আছে, এরপরে দেখো আবার আরেকটা প্রশ্ন হচ্ছে দাঁত নিয়ে, মানে দাঁত থেকে প্রশ্নটা করা, যেহেতু মেডিকেল ডেন্টাল একসাথে। সো যারা পেপার সেট করেছেন ওনারা হয়তো ভেবেছেন যে যেহেতু ডেন্টাল একসাথে হচ্ছে দাঁত নিয়ে কিছু প্রশ্ন বাড়াই দিচ্ছে আর কি। তো মানবদেহের সবচেয়ে কঠিন আবরণ হচ্ছে দাঁতের এনামেল। এটা আসলে মানে আমরা 9-10 থেকেই খুব মানে বেসিক জিনিসগুলো দাঁত নিয়ে অনেক বেসিক জিনিসপত্র 9-10 এর বইগুলোতে বলা আছে। তো সেখান থেকেই হয়তো বেসিক যাচাইয়ের জন্য এই প্রশ্নটা মানে করেছেন। এটা তোমরা প্রায় দেখো যে বডির সবচেয়ে মানব দেহের সবচেয়ে শক্ত অংশটাও এনামেল, মানে আবরণ না বলে যদি শক্ত অংশ বললো সেটাও কিন্তু এনামেলই দাগাইতে হইতো। আচ্ছা আচ্ছা আচ্ছা, পরের প্রশ্নটা হচ্ছে স্ক্রোটামের, যে প্রশ্নটা যে দেহ অভ্যন্তরের তুলনায় স্ক্রোটামের তাপমাত্রা কেমন, এটা আজমল স্যারের বইয়ে হুবহু দেওয়া আছে যে 2 ডিগ্রি সেলসিয়াস কম দেওয়া থাকে। মানব জীবনের যে ধারাবাহিকতার চ্যাপ্টারটা আছে সেখানে। হ্যাঁ, এটা এটা এর আগেও মেডিকেল ভর্তি পরীক্ষা আসা প্রশ্ন। আচ্ছা, এরপরে দেখো যে বায়ু গহ্বরপূর্ণ অস্থি সম্পন্ন প্রাণী সমূহের অন্তর্গত কোনটা, মানে কার অস্থিগুলো হচ্ছে বায়ু গহ্বরপূর্ণ। এটা হচ্ছে আমাদের প্রথম অধ্যায়ের প্রশ্ন। তো বৈশিষ্ট্যের একটা প্রশ্ন, এভিসের বৈশিষ্ট্যের প্রশ্ন, একেবারে প্রথম লাইন। তো দাগানো লাইন আর কি, খুবই আমরা ইজি যেটা প্রশ্ন। সবসময় বলি যে আমি সবসময় যেভাবে পড়াই এটা সেটা হচ্ছে এরকম, দেখো যে পাখির হাড়ের মধ্যে বাতাস ভরা আছে, এই জন্য পাখি খুব হালকা হয় এবং পাখি উঠতে পারে। ঠিক আছে, পাখি উঠতে পারে মেইন রিজন হচ্ছে পাখির হাড়গুলো অনেক হালকা, কারণ হাড়ের মধ্যে বাতাস ভর্তি হাড়, আর বাতাস ভর্তি হাড়কে নিউমেটিক বোন বা বায়ুগহ্বরপূর্ণ হাড় বলে। আচ্ছা, এরপরে দেখো উদ্ভিদের অতি প্রয়োজনীয় মাইক্রো পুষ্টি উপাদানের অন্যতম কি। এই যে ম্যাক্রো উপাদান এবং মাইক্রো উপাদান, এটা হচ্ছে উদ্ভিদ শারীরতত্ত্ব যে চ্যাপ্টারটা, সেখান থেকে পড়া প্রশ্ন, এবং এই চ্যাপ্টার শুরু করলেই আসলে এই জিনিসগুলো দিয়ে শুরু হয় আর কি, ম্যাক্রো উপাদান মাইক্রো উপাদান। তো সেই জায়গা থেকে প্রশ্নটা আসছে, এন্ড এটা আমরা ছন্দ দিয়েও মনে রাখি, এমজি কে চপস, এমজি কে ক্যাফে ফর নাইস চপস। হ্যাঁ, তো সেই জিনিসটা মাথায় রাখলে আসলে এটা অ্যান্সার করা খুব ইজি। আচ্ছা, এরপরে যে প্রশ্নটা গ্লাইকোলাইসিস প্রক্রিয়া নিয়ন্ত্রণকারী এনজাইমের নাম। গ্লাইকোলাইসিস থেকে মেবি আরো একটা প্রশ্ন এর আগে আমরা দেখলাম, এবং এটা ওই ঠিক আমার হচ্ছে উদ্ভিদ শারীরতত্ত্ব থেকে আসা একটা প্রশ্ন, ফসফোফ্রুক্টোকাইনেজ। এটা এবং এই জিনিসটা একটু খেয়াল রাখো যে দেখো যে সবসময় আমরা বলি যে উদ্ভিদ শারীরতত্ত্ব চ্যাপ্টারে সবসময় বেসিক কোশ্চেন আসে, মানে ফিউচারে যারা এক্সাম দিবে তাদের জন্য, যে এই চ্যাপ্টার থেকে কখনোই কঠিন কোশ্চেন আসে না। এবং যদি তোমার চক্রটা পড়তে হয় তাহলে গ্লাইকোলাইসিসটাই পড়তে হয়, এবং গ্লাইকোলাইসিস থেকে প্রশ্নটা আসছে। আচ্ছা, এরপরে দেখো আরেকটা প্রশ্ন আসছে যে উদ্ভিদে নিষিক্ত হওয়া স্বার্থীর ডিম্বাণু থেকে ভ্রূণ সৃষ্টির পদ্ধতির নাম কি। পার্থেনোজেনেসিস। হ্যাঁ, এইখান থেকে মানে দেখো তোমরা যে দাগানো লাইনগুলো কত ইম্পর্ট্যান্ট এন্ড কত সুন্দরভাবে এগুলো ক্লাসে পড়ানো হয়, এবং একটা টপিক থেকে 2টা প্রশ্ন দিয়ে দিছে যে এবং এই জায়গাটা নিয়ে তোমরা সবাই আসলে কনফিউশনে ভুগো, এবং আমরা সবসময় কনফিউশনটা ক্লিয়ার করার চেষ্টা করি যে অ্যান্ড্রোজেনেসিস মানে হচ্ছে শুক্রাণু থেকে ভ্রূণ, মানে এখানে যা আছে সবগুলোতে নিষেক ছাড়া ভ্রূণ হয়। তো কোনটাই শুক্রাণু থেকে ভ্রূণ হয়, কোনটা ডিম্বাণু থেকে ভ্রূণ হয়, কোনটা দেহকোষ থেকে ভ্রূণ হয়, কোনটা ডিম্বাণু যন্ত্রের অন্য কোষ থেকে ভ্রূণ হয়, এই সংখ্যাগুলোই আসলে সবসময় কনফিউশন ক্রিয়েট করে। এবং এখানে কেউ আজকে এটা ভুল করে আসছো কিনা এটা বলতে পারো। আর এই চ্যাপ্টার থেকে কিন্তু 2টা জায়গায় আমরা খুব ভালো মতো ফোকাস করি, একটা হচ্ছে একটা বক্স আছে যে কোনটা থেকে পরিবর্তিত হয়ে কি হয়, আর হচ্ছে এই জায়গাগুলো। হ্যাঁ, তো ওখান থেকে প্রশ্নটা আসলে চলে আসে। এরপর দেখো খুবই ইজি একটা কোশ্চিন, রক্ত জমাট বাড়তে সাহায্য করে যে আয়ন, একটাই ধাতব আয়ন আছে আমাদের রক্ততঞ্চনে, তো সেটা হচ্ছে ক্যালসিয়াম আয়ন। ফুল পরে টুপ করে বিখ্যাত কবিতা। ফুল ফোরে টুপ করে। আচ্ছা, পরেরটা দেখো রক্তচাপ মানে মাপার যন্ত্রের নাম কি। খুবই ইজি এবং বিখ্যাত একটা প্রশ্ন, এবং এটা দৈনন্দিন জীবনের সাথে খুব জড়িত আর কি। এটা হচ্ছে স্পিগনো ম্যানোমিটার। আর একটা প্রশ্ন আসে এখান থেকে, সেটা হচ্ছে পালস অক্সিমিটার আর কি। এটা করোনার পরে, মানে করোনা শেষ হইলো তারপরের বছরই পালস অক্সিমিটারটা আসলো।
অক্সিজেন এবং ইয়া মাপা যায়, পাস মাপা যায়। ঠিক আছে, এরপর দেখো একবীজপত্রী মূলের গঠনে অনুপস্থিত কোনটা? দিস ইজ হাইপোডার্মিস, কারণ একেবারেই দেখবা এটা বক্স থেকে আসা একটা প্রশ্ন, শেষের বক্স থেকে হুবহু আসা একটা প্রশ্ন। সো বক্স পড়া বা এমনিতে সামনে থেকে বেসিক পড়লে এটা ইজিলি পাওয়া যায়। আচ্ছা, এরপরে আচ্ছা আবার আরেকটা প্রশ্ন, যে পাতার লাস্ট প্রশ্ন, যে পাতার গ্রাউন্ড টিস্যুর নাম কি? দিস ইজ মেসোফিল। খুবই ইজি প্রশ্ন, বায়োলজি প্রশ্নগুলা, আমরা একটু এবং chemistry খুবই চলে বেসিক যাই। প্রশ্ন। জিৎ আসো, এবং আমাদের তরঙ্গ। তো জিৎকে তো তোমরা সবাই চেনো, জিৎ বাবা। আর হচ্ছে তরঙ্গ গত বছর জাতীয় মেধায় 11তম ছিল। তরঙ্গ আমাদের মেন্টর, আমাদের কোশ্চেন টিমে আছে এবং আমাদের সার্বক্ষণিক স্টুডেন্টদের জন্য ব্যাকগ্রাউন্ডে কাজ করে। তো তরঙ্গ এবং জিৎ। ঠিক আছে বাবারা, কেমিস্ট্রি কোশ্চেন নিয়ে আর কিছু বলবো না। কেমিস্ট্রি কোশ্চেন খুবই ইজি আসছে বলতে গেলে, দুই একটা একটু ঝামেলা করছে, কিন্তু ওইগুলা মানে তুমি যদি পড়তা তাহলে আসলেই পারতা, এরকম একটা ব্যাপার। খুবই সহজ কোশ্চেন। হ্যাঁ, আমরা তাহলে শুরু করি, খুব বেশি টাইম নিব না। এবং এইখানে একটা জিনিস দেখো, যে এমন এমন টপিক থেকে কোশ্চেন আসছে, এগুলা কিন্তু বিভিন্ন ভর্তি পরীক্ষায় কোশ্চেন আসে। কোশ্চেন ব্যাংক সলভ করলে কিন্তু এগুলা কমন পাওয়া যাইতো। ওকে, সো ভার্সিটির জন্যও কিন্তু এই টপিকগুলাই ইম্পর্টেন্ট। এইসব জায়গা থেকে ঘুরে ফিরে প্রশ্ন আসে। ইভেন মানে কি বলবো, থাক আর কিছু বলবো না, পাম্পটি মারা দরকার নেই। আচ্ছা, আমরা কোশ্চেনে চলে যাই। আমাদের ফার্স্ট কোশ্চেন হচ্ছে 5 নম্বর, রাইট? আচ্ছা, আমাদের সাথে আছে তরঙ্গ। গত বছর জাতীয় মেধায় হচ্ছে 11তম এবং ঢাকা মেডিকেলে পড়তেছে। তোমাদের মেন্টর, আমরা দুজন একসাথে বসে কেমিস্ট্রিটা খুব সুন্দরভাবে রেডি করছি। আশা করি কোনো কনফিউশন থাকবে না। 5 নম্বরটা তোলো। ওকে 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 5 নম্বর প্রশ্ন বলছে ভর সংখ্যা একই। ভর সংখ্যা যদি একই বলে, দ্যাট মিনস এটা তুমি অলরেডি জানো, আইসো বার। আইসো মানে সমান, আর ভর সংখ্যা একই। এরপর চলে আসো 10 নম্বরটা। 10 নম্বর কই? কম্পোজিট কণিকা। এটা হাজারিনাক স্যারের বইয়ে আছে, ডিরেক্ট গুণগত রসায়ন থেকে। দুইটা কম্পোজিট কণিকা আছে, একটা হচ্ছে আলফা আর একটা ডিউটেরন। ইভেন যারা পেইড ব্যাচে ছিল এদেরকে ডিউটেরন ডিউটেরিয়াম দুইটা পার্থক্য, দুইটা কি জিনিস সেটাও কিন্তু বুঝাইছিলাম। এটা করলে একটু ঝামেলা করতে পারতো, অপশনে ডিউটেরিয়ামও দিতে পারতো, কিন্তু দেয় নাই। এটা তোমাদের জন্য খুবই ভালো। 11 নম্বরটা দেখো, এটা কিন্তু হ্যান্ড ক্যালকুলেশনের একটা ম্যাথ, এবং এটা মুখে মুখেই পারা যায়। যে 5% সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, দ্যাট মিনস 100 ml এ আছে 5 গ্রাম, 1000 ml কত গ্রাম আছে বের করলেই পারা যায়। 100 ml 5 গ্রাম, 1000 ml হচ্ছে 50 গ্রাম। খুবই সহজ একটা ম্যাথ। এরপরে কত নম্বর আছে? 14। অবস্থা ভেদে জারক এবং বিজারক, এইটা নিয়ে একটু ঝামেলার মধ্যে পড়ছো তোমরা। অনেক জায়গায় H2SO দেখছে, আমি দেখছি। ইভেন কিন্তু আসলে যেটা বেস্ট আনসার হয় সেটা হচ্ছে FeO, কারণ Fe2+ হয়। এই Fe2+ এটা তোমার কি হইতে পারে, একটা ইলেকট্রন গ্রহণও করতে পারে, একটা ইলেকট্রন ত্যাগও করতে পারে। ইভেন আমরা যদি হাজারিনাক স্যারের বইটাও দেখি, সেইখানে Fe2+ লেখা আছে। ওকে, H2S আমরা আসলে এটা নিব না। এরপর চলে প্রাইমারি বায়ু দূষক। এটা খুবই একটা সুন্দর প্রশ্ন। প্রাইমারি বায়ু দূষক, এটা যারা মানে পড়ছো পরিবেশ রসায়নে, খুবই সুন্দর। প্রাইমারি বায়ু দূষক এবং সেকেন্ডারি বায়ু দূষক পদার্থ সালফার ডাইঅক্সাইড। বলছিলাম প্রাইমারি মানে কি, হাইয়েস্ট মান হবে 2 বা তার কম। এখানে দেখো 2 দিয়ে একটাই আছে, বাকিগুলো দেখো 3 3, সালফিউরিক অ্যাসিড 4 বেশি আছে, তাই না? আমরা কিন্তু শর্টকাটে পড়াইছিলাম। হ্যাঁ, আচ্ছা, তারপরে তারপরে এই যে মেলামাইন, এইটা একটা এত সুন্দর একটা প্রশ্ন। এটা আসছে সঞ্জিত কুমার গুহ স্যারের বই থেকে। এখন সঞ্জিত কুমার গুহ স্যারের জৈব যৌগের শেষের দিকে আছে ওই যে মেলামাইন, তারপর হচ্ছে ব্যাকেলাইট, এই টপিকে আছে, রাইট? সো এই মেলামাইন থেকে আমাদের সায়ানো ইউরিক অ্যাসিডটা বৃক্কের ক্ষতি করে, সঞ্জিত কুমার গুহ স্যারের বইয়ের ডিরেক্ট লাইন। সো এইটা একটা ভালো দিক যে কোশ্চেনের প্যাটার্নটা আস্তে আস্তে আপগ্রেড হইতেছে। হ্যাঁ, বইয়ের ভেতর থেকে কোশ্চেন করতেছে, এবং যেগুলো কন্ট্রাডিক্টরি কোশ্চেন ছিল, যে ভুল দাগাবো কি ঠিক দাগাবো কি কাহিনী, সেগুলা কিন্তু এবার ওই জিনিসটা নাই। ওকে, এরপরে কত নাম্বার? মারাত্মক দাহ্য পদার্থ কোনটা? এটাও বইয়ের ভেতরে আছে, ল্যাবরেটরি নিরাপদ ব্যবহারে হাজারিনাক স্যারে এলপিজি। এরপর জীবাণুনাশক। বলছিলাম শেষের 6 দিনে যে ক্লাসগুলো দেওয়া হয়েছে, হাফিজ ভাই এটার উপর একটা শর্ট ট্রিক্সও দিছে, যে মেডিকেলে আসবেই এমন একটা ব্যাপার। হ্যাঁ, সো জীবাণুনাশকে এটা কিন্তু ছিল 240 থেকে 280 ন্যানোমিটার। আচ্ছা, এরপরে কত নাম্বার? 36। বায়ুতে সর্বাধিক ঘনত্বের নিষ্ক্রিয় গ্যাস। আমরা পরিবেশ রসায়ন পড়ার সময় 3টা গ্যাসের পড়তাম, নাইট্রোজেন, অক্সিজেন আর আর্গন। সো সেই হিসেবে তুমি যদি একটু চিন্তা করো, আর্গন কিন্তু দাগায় আসা যায়,
বইতেও আছে, বইতে একটা সুন্দর করে চার্ট দেওয়া আছে কার কত আংশিক চাপ, সে কতটুকু বেশি থাকে। 0.93% ছিল, রাইট? তারপর নাইট্রোজেন ছিল। কেউ যদি জানো তো নাইট্রোজেনটা একটু বলো। আচ্ছা, এরপরে ধনাত্মক প্রভাবক হিসেবে কোনটা কাজ করে? প্রভাবক থেকে তুমি শিওর থাকো, এর ভবিষ্যতে যারা আরো অনেক জায়গায় পরীক্ষা দিবা, ভার্সিটি বলো, তারপর কৃষি বলো, এই প্রভাবক থেকে কোশ্চেন আসবে। এটা এমন একটা টপিক, দেখো এইখান থেকেও কোশ্চেন চলে আসছে। ধনাত্মক প্রভাবক তোমরা কি জানো? ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, ঠিক আছে? আচ্ছা, এর পরের প্রশ্নগুলা হচ্ছে তরঙ্গ, একটু বলো। আচ্ছা, তো আমি এদিকে আসতেছি। তো এর পরের প্রশ্ন হচ্ছে আমার 43। আচ্ছা, প্রশ্ন হচ্ছে ল্যাবরেটরির ব্যবহৃত H2SO4 এর পরিবেশের উপর প্রভাবের মানে প্রভাবটা কি আর কি, কি ক্ষতি করতেছে। তো এই প্রশ্নটা আমার হুবহু হাজারি স্যারের বইয়ে ল্যাবরেটরি নিরাপদ ব্যবহারের অধ্যায়টাতে চলে আসছে। তো ওখানে আমার ভিতরে লাইনে দেওয়া আছে। তো ওইখান থেকে আমরা যে দেখছি, তো সেখানে পাওয়া যাচ্ছে হচ্ছে অণুজীবের ধ্বংস। তোমরা 48 অথবা 52 পেজ, দুইটা পেজেই আছে। তো দুইটা পেজে একটা দেখতে পারবা যে এটা ক্ষতিকর প্রভাবটা কি, মাটির অণুজীবের ধ্বংস। তো আমরা নেক্সট প্রশ্নে যাচ্ছি। নেক্সট প্রশ্ন হচ্ছে আমার 45। মনোপ্রোটিক অম্লের উদাহরণ কোনটি? মনোপ্রোটিক অম্ল বলতে কি বুঝি? যে অম্ল থেকে একটা প্রোটন বের হয়ে যাবে সেটা হচ্ছে মনোপ্রোটিক অম্ল। তাহলে কোনটা এখানে দেখো তো, এখানে কয়টা প্রোটন বলতে কি বোঝায়? H+, এখানে H2CO3, কয়টা H+ আছে? দুইটা দিয়ে দুইটা বের করতে পারবে। ঠিক সেম দেখো HLO4, এই যে একটা আছে পারক্লোরিক অ্যাসিড, এই অ্যাসিডে একটা প্রোটন আছে বা একটা H+ আছে, এইটা ত্যাগ করতে পারবে। সো এটা হচ্ছে মনোপ্রোটিক অম্লের উদাহরণ। তো আমরা যাচ্ছি নেক্সট প্রশ্নে। নেক্সট প্রশ্নে যাচ্ছি 55। আচ্ছা, যে বিক্রিয়া দ্বারা সাদৃশ্যপূর্ণ উচ্চতর অ্যালকেন উৎপন্ন করা হয় তার নাম কি? আচ্ছা, তাহলে কি অ্যালকেন তৈরি করবো? উচ্চতর অ্যালকেন, হায়ার অ্যালকেন তৈরি করবো, অর্থাৎ কার্বন সংখ্যা বৃদ্ধি পাবে। তাহলে কোনটা হয়? আমরা জানি উডস বিক্রিয়ার মাধ্যমে কি হয়, দুইটা দেখছো না যে দুইটা কার্বন, দুইটা যৌগ ছিল, দুইটা যৌগ একসাথে হয়ে একটা বড় যৌগ তৈরি করছে, ফর্ম করছে, উডস বিক্রিয়া। এটা প্রক্রিয়া কি নাম বলা হয়? আরোহ পদ্ধতি বলা হয় এটা, ঠিক আছে? তাহলে উত্তর কি? উডস বিক্রিয়া। আচ্ছা, নেক্সট প্রশ্নে যাবো আমরা। আচ্ছা, 55। তাহলে পৃথিবীর ওজোন স্তরে ক্ষয় হলে তার পরিণতিতে ঘটতে পারে কি? আচ্ছা, ওজোন স্তর ক্ষয়, ওজোন স্তরে কি থাকে? ওজোন গ্যাস থাকে। ওজোন গ্যাস আমাদের কি করে? আলট্রাভায়োলেট রশ্মি শোষণ করে নেয়। তো আমাদের যদি আলট্রাভায়োলেট রশ্মি শোষণ না হয় বা ওজোন স্তর ক্ষতি হয়, ক্ষয় হয়ে যায়, কি হতে পারে? খাদ্যনালী ক্যান্সার, অস্থিসন্ধির ব্যথা, হৃদরোগ, ত্বকের ক্যান্সার। তোমরা বইয়ে দেখবা, পরিবেশ রসায়নের বইয়ে একদম হুবহু ইউভি রশ্মির ক্ষতিকারক দিক সম্পর্কে কয়েকটা পয়েন্ট দেওয়া আছে, তুলে দেওয়া আছে। ওই পয়েন্টে দেখবা ত্বকের ক্যান্সার একটা পয়েন্ট। সো উত্তর হচ্ছে ত্বকের ক্যান্সার, ঠিক আছে? তো আমরা নেক্সট প্রশ্নে যাচ্ছি। নেক্সট প্রশ্নটা হচ্ছে 58। অপটিক্যাল ফাইবারের প্রধান উপাদান কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ক্লাসে যখন পড়ানো হয় তখন দেখবা ভাইয়েরা বলে দেন যে অপটিক্যাল ফাইবার, প্রশ্ন আসেই। গ্রুপ 14 মৌল, গ্রুপ 13, ওগুলো প্রশ্ন আসেই। তাহলে অপটিক্যাল ফাইবারের প্রধান উপাদান কি? SiO2 বা সিলিকন। আচ্ছা, নেক্সট প্রশ্ন আসি। নেক্সট প্রশ্ন হচ্ছে ক্যালোরি মাফিক মান বিচারে সবচেয়ে ভালো কয়লা কোনটা? আমাদের বইয়ে 4টা কয়লা নিয়ে কথা বলা আছে। লিগনাইট, হ্যাঁ, বিটুমিনাস কয়লা, পিট কয়লা। সো ওখানে দেখবা যে অ্যানথ্রাসের যে কয়লাটা আছে, এই কয়লাটার যে ক্যালোরি মাফিক মান আছে এটা হচ্ছে 14,500 থেকে 15,500 BTU, ঠিক আছে? তো ওইটা আছে সবচেয়ে ম্যাক্সিমাম মান। আর বাকিগুলা কার্বনের ক্ষেত্রে বা কয়লার ক্ষেত্রে আমার এই ক্যালোরি মাফিক মানটা কমে যায়। তো এটা সবচেয়ে বেশি। হ্যাঁ, যে তোমাদের মনে হইতে পারে এটা হয়তো অনুশীলনীর কোশ্চেন, কিন্তু আসলে অনুশীলনীর কোশ্চেন না। হাজার নাকসারের বইয়ে অনুশীলনীতে কিন্তু এই মানটা ভুল দেওয়া আছে, বিটুমিনাস দেওয়া ছিল। কিন্তু সেইখানে পরীক্ষায় যে প্রশ্নটা ছিল যে জ্বালানি মানের উপর ভিত্তি করে, যদি ওইখান থেকে আসতো তাহলে হুবহু যে ভুল থাকলে ওইটা হয়তো নিতে পারতাম। কিন্তু এটা থেকে বোঝা যায় যে হুবহু কিন্তু কোশ্চেন এখন কপি পেস্ট হচ্ছে না, বই থেকে ঘাটাঘাটি করে দেন আনসারটা আসতেছে, ঠিক আছে? এটা কিন্তু বইয়ের ভেতর থেকে আসছে, যার কারণে প্রশ্নটা তুমি হুবহু অনুশীলনের সাথে মিল পাবা না। আচ্ছা, নেক্সট প্রশ্ন আমরা আসি। নেক্সট প্রশ্নে আছে যে ভারী ধাতুর কারণে ব্ল্যাক ফুট ডিজিজ হয় তার প্রতীক কি? টু কমন প্রশ্ন, এটা অনেক কমন প্রশ্ন। কোনটা হয়? আর্সেনিকের কারণে হয়। এর কারণে আর কি কি হতে পারে? কেরাটিনাইজেশন হতে পারে, ক্যান্সার হতে পারে, হ্যাঁ, ফ্যাটি লিভার হতে পারে, এগুলো হতে পারে। তাহলে ব্ল্যাক ফুড ডিজিজ হয় কোন প্রতীক, কোন মৌলের কারণে? আর্সেনিকের কারণে। আর আর্সেনিকের প্রতীক হচ্ছে AS। ওকে, ওকে। এখন আমাদের হচ্ছে 67। তো মোটরযানে ব্যবহৃত সিএনজিতে বিদ্যমান মিথেন গ্যাসের শতকরা পরিমাণ কত? প্রশ্নটা কই থেকে হয়েছে? প্রশ্নটা হচ্ছে পরিবেশ রসায়ন থেকে হচ্ছে। পরিবেশ রসায়নে দেখবা যে তোমার ওখানে প্রাকৃতিক গ্যাসের ব্যবহার দেওয়া আছে। তার মধ্যে প্রাকৃতিক গ্যাসের মধ্যে যে মিথেন আছে এটার পরিমাণ থাকে 95 থেকে 99%। এর সাথে আরো দুইটা ইনফো ওখানে দেওয়া আছে।
একটা হচ্ছে প্রোপেন, একটা বিউটেন, দুইটা কি সিলিন্ডারে থাকে, একটা থাকে 75% বিউটেন আর 25% প্রোপেন। সো এটা ওখান থেকে উত্তর আসছে 95 থেকে 99% হচ্ছে মিথেন গ্যাস থাকে প্রাকৃতিক গ্যাস। সো নেক্সট প্রশ্ন যাব হচ্ছে 73। ওকে, 73 হচ্ছে এসটিপি তে কোনো গ্যাসের মোলার আয়তন কত? অনেক সোজা প্রশ্ন, এটা তো দেয়া উচিত হয় মনে করা যায় আর কি। হ্যাঁ, তো কত 22.4 লিটার, খুবই সোজা। এসটিপি তার সাথে আর কি পড়তে হয়, এসএটিপি পড়তে হয়, ঠিক আছে। তো আমাদের খুব সহজটাই আসছে, এসটিপি একদম কমনটা কত, 22.4 লিটার। ওকে, নেক্সট প্রশ্ন আমাদের, আচ্ছা, FeCl3 দ্রবণের সাহায্যে শনাক্ত করা যায় কোনটি? জিদ্দা একটু আগে বলতেছিল, আমি তো ক্লাসে পড়াইছি এটা। কোনটা? FeCl3। তাহলে FeCl3 দ্রবণের সাহায্যে কোনটা শনাক্ত করা যায়? ফেনল। আরে এদের বলছিলাম যে 6 দিনে কেমিস্ট্রি খুব ভালোভাবে শেষ করে দেবো, মাত্র 2টা অর্গানিকের ক্লাস নিয়েছিলাম বলছিল, তাই সেইখানে একটা পেজে স্লাইড ছিল, ওইখান থেকে 2টা প্রশ্নই এখানে কমন আসছে, একটা ফেনল আর একটা হচ্ছে ফরমালিন 2,4-DNP টেস্ট। আচ্ছা, তাহলে আমাদের নেক্সট প্রশ্নে চলে যাই। নেক্সট প্রশ্ন কত নাম্বার? 84। 81 একটা। আচ্ছা, আচ্ছা, শুষ্ককারক এবং নিরোধক পদার্থ উভয় হিসেবে কাজ করে কোনটা? কোনটা? বইয়ে দুইটা ছিল, একটা হচ্ছে গাঢ় সালফিউরিক অ্যাসিড অ্যান্ড P2O5। তো আমাদের গাঢ় সালফিউরিক অ্যাসিড এখানে অপশনে নাই, আমাদের অপশনে কোনটা আছে? এটা হচ্ছে P2O5। সো এটা আমাদের উত্তর। ইভেন এইটা হচ্ছে এদের যখন অনুশীলনী ক্লাস নিছি ওইখানেও বলছি নিরোধক কি জিনিস আর শুষ্ককারক কি জিনিস, দুইটা সুন্দর করে ভেঙে ভেঙে পড়াই দিয়েছিলাম ল্যাবরেটরি নিরাপদ ব্যবহারে। হ্যাঁ, দুইটা সুন্দর করে ভেঙে ভেঙে পড়াই দিয়েছিলাম, সেখান থেকে কমন আসছে। আচ্ছা, আমরা নেক্সট প্রশ্নে চলে যাই। নেক্সট প্রশ্ন হচ্ছে 84। 84। সরি, কি হলো? ছিল। আচ্ছা, প্রশ্নটা নিচে নিচে আছে। তো 84 নাম্বার প্রশ্নটা হচ্ছে, যে রাসায়নিক দ্বারা খাদ্যদ্রব্যে ফরমালিনের উপস্থিতি নির্ণয় করা যায় সেইটা কি? আচ্ছা, এর আগে জানতে হবে ফরমালিন কি জিনিস। ফরমালিনটা কি জিনিস? ফরমালিন কি? ফরমালিন হচ্ছে মিথানোইক অ্যাসিড, সরি মিথানেলে কত পার্সেন্ট? 40% জলীয় দ্রবণ। তো মিথানলটা কি? একটা অ্যালডিহাইড। আমরা কি জানি অ্যালডিহাইড শনাক্তকরণ বিক্রিয়া কি কোন দ্বারা করা হয়, কোন পদ্ধতিতে করা হয়? 2,4-DNP টেস্ট বা 2,4-ডাইনাইট্রোটলুইন, ঠিক আছে। তো 2,4-DNP টেস্ট করা হয়, আর অ্যালডিহাইড করার পরে বাকি যে করা হয়েছে কি কার্বন নির্মূলক শনাক্তকরণ, ঠিক আছে। তাহলে আমাদের উত্তরটা হচ্ছে 2,4-DNP টেস্ট। ওকে, আমরা নেক্সট প্রশ্নে যাই। তাহলে বায়ুমণ্ডলে যে স্তরের প্রাকৃতিক দুর্যোগ সমূহের উৎপত্তি হয় সেটা কি? আচ্ছা, ট্রপোস্ফিয়ারে এটা হয়। ট্রপোস্ফিয়ার কি কি হয়? ঝড়, ঝঞ্ঝা যা হয় সব ট্রপোস্ফিয়ারে। এর জন্য ট্রপোস্ফিয়ার কি কি বলা হয়? ক্ষুব্ধ মণ্ডল বলা হয়। ওকে, তো আমরা নেক্সট প্রশ্নে যাচ্ছি। 96। আচ্ছা, সে দুটো আপনি বলে শেষ করেন ভাই। 96 একটাই আছে। আচ্ছা, রাসায়নিক বিক্রিয়ার পরমাণুতে যে পরিবর্তন ঘটে তা হলো, এই ক্ষেত্রে রাসায়নিক বিক্রিয়া বলছে, নট নিউক্লিয়ার বিক্রিয়া। যদি নিউক্লিয়ার বিক্রিয়া হইতো তাইলে হতো আমাদের ভর সংখ্যায় এটা চেঞ্জ হচ্ছে, নিউট্রনের ঝামেলা হচ্ছে, কিন্তু যেহেতু রাসায়নিক বিক্রিয়া এইখানে ইলেকট্রনের আদান প্রদান ঘটে না। সো একটু কমন সেন্স খাটাইলে কিন্তু এটা আনসার পারা যায় যে রাসায়নিক বিক্রিয়ার পরমাণুতে কোন পরিবর্তনটা ঘটে, ইলেকট্রনের সংখ্যার পরিবর্তনটা ঘটে। ঠিক আছে, কাটমার্ক নিয়ে তোমাদের এখন আর চিন্তা করতে হবে না, তোমরা অনেকেই জিজ্ঞেস করতে, পরীক্ষা যা দিছো ভালো দিছো, তুমি এখন যে শুধু ঘুমাবা, প্রশ্নটা মিলায়ে ঘুমাই পড়ো, আর কোনো চিন্তা কোনো কারণ নাই। কাটমার্ক আমাদের একটা প্রেডিকশন করতে পারি, জাস্ট কি হবে না হবে সেটা তো আমাদের ব্যাপার না, পরীক্ষা দেওয়ার দরকার, দিয়ে চলে আসছো, রেজাল্ট যা হয় সেটা অলরেডি কিন্তু তৈরি হওয়া শুরু হয়ে গেছে। এইটা নিয়ে তোমার চিন্তার আর কোনো কারণ নাই। বাসায় দোয়া করো, যার যা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করো, আর আমরা একটু সমাধান দেখাই দিই, কারণ এই টপিকগুলো দেখো আরো এক্সট্রা কথা বলতেছি, এটা কিন্তু তোমাদের ভবিষ্যতের জন্য কাজে লাগবে, কারণ ইম্পর্টেন্ট জায়গা থেকেই কোশ্চেন আসছে, লেস ইম্পর্টেন্ট জায়গা কিন্তু খুব বেশি একটা দেয় নাই, তোমরা দেখলে বুঝতে পারতেছো। ঠিক আছে, ওকে, এরপরে আমরা চলে যাচ্ছি ফিজিক্সে। ফিজিক্সের জন্য আমাদের ফয়সাল। থ্যাংক ইউ। আচ্ছা, ফিজিক্সে 15টা কোশ্চেন আমি গুছাই নিয়ে আসছি একদম রেফারেন্স সহ, আমি বলতে থাকি একদম তাড়াতাড়ি করে। ফার্স্টে যে 4 নাম্বার কোশ্চেনটা, এটা হচ্ছে যে ক্রেন দিয়ে 220 কেজি ভর হ্যান ত্যান, তো এটা তো আমরা সবাই পারি আসলে, FV বা MGV। তো সেটা করে আমাদের যেটা আসে সেটা হচ্ছে 215.6 ওয়াট। আচ্ছা হ্যাঁ, বোর্ড আসলে করা যায়, বাট দরকার নেই এগুলো তো।
এই যে আমরা তো ক্ষমতার সূত্র এটা জানি তাই না, এফ কে আমরা ধরো mgv লিখবো, সেখান থেকে এম দেওয়া আছে হচ্ছে 220, 9.8 গুণ এই যে তোমার হচ্ছে 0.1, এই যে 0.1 এর জন্য 0 কেটে যাবে, 22 কে 9.8 দিয়ে গুণ দিয়ে দিবা, তারপরে এইটা আসে আর কি। তারপরে কোশ্চেন হচ্ছে আমাদের এই যে 6 নাম্বার, তাপগতিবাদের শূন্যতম সূত্র, এটা ইসাক স্যারের 2 নাম্বার পেজে আছে, এটা আসলে কে না জানে। তারপরে হচ্ছে 13, এই যে 13 হচ্ছে এটাও খুব সহজ আসলে, প্রত্যেকটা কোশ্চেন সহজ আসছে ফিজিক্সের, মানে ফিজিক্সে বলতে গেলে কঠিন বলতে কিছু নাই। এটা তো ডাব্লিউ ইকুয়ালস টু পিটি, কি বলতেছে এখানে, যেহেতু কিলোওয়াট আওয়ারে আমাদের হচ্ছে ইয়াগুলো দেওয়া তাই না, কিলোওয়াট আওয়ারে হচ্ছে অপশন দেওয়া, তাহলে কিলোওয়াট আওয়ারে নিয়ে আসি। এটা হচ্ছে ওয়াট, তাহলে ওয়াটকে কিলোওয়াট করতে 1000 দিয়ে ভাগ দিয়ে দিব, হইলো কিলোওয়াট হইলো। এখন আওয়ারই তো আছে, তাহলে আওয়ারে আছে এই যে আওয়ার, আর কতদিন 30 দিন, তাহলে এটা মিলে হচ্ছে আমার আওয়ার হইলো, এটা হচ্ছে কিলোওয়াট, তাহলে একক মিলালে উত্তর শেষ। এটা যে 0.1, এই 0.1 এর জন্য 0 কেটে গেল, 3 5 15, এটা হলো কত কিলোওয়াট আওয়ার। তারপরে কোশ্চেন কোথায় আছে, তারপরে কোশ্চেন আছে হচ্ছে 21 নম্বরে। যেগুলো রেফারেন্স দরকার সেগুলো রেফারেন্স দিতে থাকবো, ঠিক আছে, সমস্যা নাই। আলোর বর্ণের ভিন্নতা যে পার্থক্যের কারণে হয়, এটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, আর এটা হচ্ছে আমাদের ভৌত আলোক বিজ্ঞান চ্যাপ্টারে আছে, এটা হচ্ছে 623 624 পৃষ্ঠা ইসাক স্যারের। তারপরে হচ্ছে 23 নম্বর প্রশ্ন, এই কি হলো, 23 নম্বর প্রশ্ন হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কেলভিন স্কেলে কত, এটা আমি জানি না। তারপর দেখি 24 নম্বর, 24 না সরি 28, 28 সবচেয়ে কম সান্দ্রতা সম্পন্ন গ্যাস হলো হাইড্রোজেন, কারণ দেখা যাচ্ছে সান্দ্রতা যেহেতু তাপমাত্রার উপর নির্ভর করে, সো মানে সবগুলো আসলে সমান হওয়া উচিত, কিন্তু এখানে আসলে চিন্তা করতেছে এইভাবে যে যেটার ব্যাপন হার বেশি অথবা যেটা আসলে খুব দ্রুত পরিবাহিত হয়ে যায় তার সান্দ্রতাটা হচ্ছে বেশি, সান্দ্রতা হচ্ছে কম, ঠিক আছে। তো হাইড্রোজেন যেহেতু সবচেয়ে হালকা, তার সান্দ্রতা হচ্ছে সবচেয়ে কম, সেইভাবে জিনিসটা নেওয়া হয়েছে, ঠিক আছে। কমন সেন্স থেকে আসলে এটাই উত্তর করা উচিত। তারপরে আসি 40 নম্বরে, সরল দোলকের সাহায্যে নির্ণয় করা যায় অভিকর্ষ ত্বরণ, এটা তো ডিরেক্ট ইসাক স্যারের একদম ম্যাথ ট্যাথ সহ আছে 638 পৃষ্ঠাতে। তারপরে 60 হ্যাঁ, ফিজিক্স থেকে কি কারো কিছু ভুল গেছে বলো তো, ফিজিক্স থেকে কিন্তু একটা জিনিস ভুল যাওয়ার কথা না, পৃথিবীর মুক্তিবেগ মানে এতগুলো মুক্তিবেগ ছিল, পৃথিবীর মুক্তিবেগটাই চুজ করছে। ফিজিক্সের কোশ্চেন মাত্র 15টা, তার মধ্যে এটাই সে চুজ করছে আর কি, সো গেল 62। এই যে কোন প্রক্রিয়া হচ্ছে দুটি বস্তুর ঘর্ষণের ফলে তাপ উৎপন্ন হয়, এটা হচ্ছে অপ্রত্যাগামী প্রক্রিয়া, কারণ ঘর্ষণ সান্দ্রতা এটা আমরা প্রত্যাগামী করতে পারি না, এটা ইসাক স্যারের হচ্ছে ডিরেক্ট লাইনে বটে, 37 পৃষ্ঠাতে পাবা, ইসাক স্যারের দ্বিতীয় পত্র 37 নাম্বার পৃষ্ঠায় পাবা। এবার হচ্ছে 73, ও 73 এসটিপিতে গ্যাসের মোলার আয়তন, এটা তো কেমিস্ট্রিতে আসলে বলে ফেলছে, বাট এটা আমি ফিজিক্স ভাবছিলাম, যাই হোক এটারও রেফারেন্স আমি পাই নাই, সো তোমরা পাইলে বলিও। 75 হচ্ছে তড়িৎ ক্ষেত্রে, এটা তো ডিরেক্ট তড়িৎ প্রাবল্যের সংজ্ঞা যেটা সেটাই, এটা ইসাক স্যারের রেফারেন্স আমি আসলে তুলে ধরছি, 121 পৃষ্ঠাতে পাবা, একদম ডিরেক্ট সংজ্ঞাটাই বলা আছে। তারপর 77 অপধাতু কোনটা সেমিকন্ডাক্টর হিসেবে ব্যবহার করা হয়, গ্রুপ 14 যে মৌলগুলো সিলিকন জার্মেনিয়াম, এটাও ইসাক স্যারের 910 পৃষ্ঠাতে পাবা, এটা আসলে সবাই জানোই, এগুলা না জানে তো আসলে পরীক্ষা দিতেই যাওয়া উচিত না। ফারেনহাইট সেলসিয়াস স্কেলে কত তাপমাত্রায় একই পাঠ পাওয়া যায়, এটা তো মোটামুটি -40, ইসাক স্যারের ডিরেক্ট ইয়াই দেওয়া আছে, আর এই ম্যাথ তো সবাই করেই আসলে একবার করে হলেও, 5 নাম্বার পৃষ্ঠাতে পাবা। তারপরে হচ্ছে একবারে 72, আচ্ছা 72 নাম্বারটা আমরা ছেড়ে আসছি, সো 72টা বলে দিই। হ্যাঁ, 72 হচ্ছে ফ্লেমিং এর বামহস্ত নিয়ম অনুযায়ী বৃদ্ধাঙ্গুলি, ওই যে আমরা এইভাবে জিনিসটা পড়তাম না, এফ বি ভি, তো সেখান থেকে এফ হচ্ছে বল বা পরিবাহী বিক্ষেপ, এটা ইসাক স্যারে হচ্ছে ডিরেক্ট লাইনে আছে 72 নাম্বার, ইসাক স্যারের 387 পৃষ্ঠায় পাবা, ঠিক আছে, ইসাক স্যারের 387 পৃষ্ঠায় পাবা। তারপরে হচ্ছে আমাদের একটাই বাকি থাকতেছে, সেটা হচ্ছে 99 নাম্বার, 99 ফিজিক্সে এটা হচ্ছে লাস্ট কোশ্চেন, যে 99 নাম্বার হচ্ছে স্থির কাঠামো তুলনা গতিশীল কাঠামোতে ঘড়ি ধীরে ধীরে চলা হচ্ছে কাল দীর্ঘান, সো বোঝা যাইতেছে ফিজিক্সে একটা ভুল করার মতো না, ফিজিক্সে প্রত্যেকটা খুবই সহজ এন্ড মোর দেন সহজ কোশ্চেন আসছে, ঠিক আছে। কে কে ফিজিক্সে 15 পাইছো কমেন্টে জানাই দিতে পারো, ঠিক আছে। তাহলে এখন জিকে ও মানবিক গুণাবলী সলভ করতে আসতেছে আমাদের মানবিক গুণাবলী সম্পন্ন ফানিয়া আপু।
আসসালামু আলাইকুম। আজকের জিকে প্রশ্নটা আমি যতটুকু দেখলাম গতানুগতিক জিকে প্রশ্ন এরকম হয় না। মানে নর্মালি ধরো আমরা এই মানে জুলাই আন্দোলনের আগেও জিকে প্রশ্নগুলো এরকম পেতাম যে একদম মুক্তিযুদ্ধ ঠাসা প্রশ্ন। যদি তুমি গত বছরের প্রশ্ন দেখো, গত বছরের প্রশ্নটা অনেকটা এরকম ছিল যে মুক্তিযুদ্ধ থেকে প্রচুর পরিমাণ প্রশ্ন আসে, ঠিক আছে, এটা একটা গতানুগতিক ধারা ছিল। বাট এইবারের প্রশ্নটা জিকে হিসেবে আমার কাছে স্ট্যান্ডার্ড লেগেছে, যে শুধুমাত্র মুক্তিযুদ্ধ না, অনেক কিছু, মানে তুমি জিকেটা পড়ার জন্য তোমার একটা ওয়াইড নলেজ রাখতে হবে, ঠিক আছে। কিন্তু কম্পারেটিভলি মানবিক গুণাবলী নিয়ে মানে সবাই যে পরিমাণ প্যানিক করেছিল, মানবিক গুণাবলীর প্রশ্নগুলো আবার খুবই সহজ আসছে। সো জিকে সবগুলো প্রশ্ন কঠিন না, 2-3টার মধ্যে এরকম একটু আছে। তো দেখো আমরা সামনে আগাই। ফার্স্টে আমরা এখানে 3 নাম্বারটা পাচ্ছি, মানবিক গুণাবলী প্রশ্ন, যে একই সময় বহু সমস্যা দেখা দিয়েছে, ঠিক আছে। এটা জাস্ট তুমি ওই 1 ঘন্টায় তোমার মানে মানসিক দক্ষতা, তোমার মেন্টালিটি কিভাবে কাজ করছে সেটার উপরে কাইন্ড অফ নির্ভর করে। তো তুমি যখন একসাথে অনেকগুলা প্রবলেম পেয়ে গিয়েছো, এখন তুমি কিভাবে ডিল করবা, তখন তোমাকে মাথা ঠান্ডা রেখে যে প্রবলেমটা বেশি সিরিয়াস, তখন তুমি সেই প্রবলেমটাকে ডিল করবা। এটা যখন আমি মানবিক গুণাবলী ক্লাস নিয়েছিলাম তখন আমি বলেছিলাম, ধরো একটা সিরিয়াসলি ইনজুর্ড পেশেন্ট আসলো আর একটা মোটামুটি স্ক্র্যাচওয়ালা পেশেন্ট আসলো, তখন আমি কি করব, তখন যে বেশি সিভিয়ারলি ইনজুর্ড আমি তাকে আগে ট্রিট করব, ঠিক আছে। সো ওইটা ওই বেসিসে আসলো। এখন আমরা চলে যাবো যে 22 নাম্বার প্রশ্নটার মধ্যে। 1 মিনিট। 22 নাম্বার এখানে আছে। ওকে, দেখো বাংলাদেশে ইউনেস্কো স্বীকৃত বিশ্ব ঐতিহ্যের স্থানসমূহ। তো আমরা যখন ওই যে ঐতিহ্যবাহী স্থানগুলো পড়ি, আমরা জিনিসগুলো বারবার পড়ে আসছি যে ইউনেস্কো কোনটা কোনটাকে স্বীকৃতি দিয়েছে। বাংলাদেশ টপিকের মধ্যে সবসময় এটাই বলা হয় যে বাংলাদেশের যেই সব স্থানগুলো বলো যেগুলো ওয়ার্ল্ড ওয়াইড স্বীকৃতি পেয়েছে, সেই টপিকগুলো খুবই গুরুত্বপূর্ণ। সো বাংলাদেশের ইউনেস্কো স্বীকৃত, এখানে আমরা জানি বাগেরহাটের মধ্যে আমাদের 60 গম্বুজ মসজিদ আছে। এই 60 গম্বুজ মসজিদ হচ্ছে আমাদের এই ইউনেস্কো স্বীকৃত একটা মসজিদ, তাই না? আর বাকিগুলো ময়নামতির বৌদ্ধবিহার, লালবাগ কেল্লা, বাইতুল মোকাররম, একটাও তোমার ইউনেস্কো স্বীকৃত না। সো যেহেতু 60 গম্বুজ মসজিদ আছে, সেই জন্য বাগেরহাট মসজিদ নগরী হচ্ছে আমাদের ইউনেস্কো স্বীকৃত। দেখো ডিরেক্ট কিন্তু 60 গম্বুজ মসজিদের প্রশ্ন করে নাই, তোমাকে একটু চিন্তা করতে বাধ্য করছে যে বাগেরহাটের মধ্যে কোন মসজিদটা আছে। তাহলে তুমি অপশন দেখে থাকে না যে আমরা এক্সাম হলে খুব নার্ভাস হয়ে যাই, যে তুমি অপশন দেখে চিন্তা করো যে আসলে অ্যান্সার কোনটা হবে আর কি, ঠিক আছে। ওকে, এর পরের প্রশ্নটার মধ্যে আমরা চলে যাচ্ছি। এরপরে হচ্ছে আমাদের 31 নম্বর প্রশ্নটা। দেখো এই যে 31 নম্বর প্রশ্নটা, বাংলাদেশের বায়ুর আর্দ্রতা সবচেয়ে বেশি কোথায়, মানে সবচেয়ে বেশি থাকে কোন মাসে বলতে পারো, কোন জায়গায় বলতে পারো। এখন আমি যদি তোমার জায়গায় মেডিকেল ভর্তি পরীক্ষা হলে থাকতাম, আমি হয়তো এই প্রশ্নটা নিয়ে আমি স্কিপ করে যেতাম বা আমি পারতাম না, কারণ এটা তোমার থাকে না যে কাইন্ড অফ অনেক চিন্তা ভাবনা করে ব্যাপারটা বের করতে হবে। দেখো এখানে 2টা জিনিস কাজ করে, বায়ুর আর্দ্রতা সবচেয়ে বেশি থাকে কোন সিজনের মধ্যে, আমরা সবাই জানি বর্ষাকাল। এখন বাংলাদেশে যদি বর্ষাকাল হিসাব করো, আমরা সবাই জানি জুন জুলাই, বাট তুমি যদি আষাঢ় শ্রাবণ মাস হিসাব করো, তাহলে তুমি দেখবা জুন জুলাই আগস্ট 3টা মাসে আমাদের বর্ষাকাল থাকছে, ঠিক আছে। সো তুমি বুঝতে পারতেছো অক্টোবর এবং মে মাস অপশন থেকে আগেই বাদ থাকে তোমার জুন মাস এবং তোমার যে আগস্ট মাস। এখন আমরা দেখবো প্লেসের ক্ষেত্রে উপকূলীয় অঞ্চলগুলো যেগুলো মানে তোমার হচ্ছে যেগুলো ধরো সমুদ্রের কাছাকাছি ওসব জায়গার মধ্যে আমার আর্দ্রতা বেশি থাকবে। তো উপকূলীয় অঞ্চলের মধ্যে আমরা একটা পাচ্ছি চট্টগ্রাম, তাহলে আমার বায়ুর আর্দ্রতা সবচেয়ে বেশি থাকবে কোথায়, চট্টগ্রামে। কোন সময়, আগস্ট মাসে, ঠিক আছে। সো এটা আমি মনে করি যে এটা তোমার একই সাথে জিকে, একই সাথে তোমার মানসিক দক্ষতাটাকে যাচাই করলে যে তুমি আসলে কতটুকু পারো, ঠিক আছে। ওকে, এর পরের প্রশ্ন দেখো 34 নম্বর প্রশ্নটা। এটা খুবই সহজ প্রশ্ন। যখনই প্রাচীন বাংলার শাসনামলের ক্লাস নেই, বারবার বলি যে ওইগুলা থেকে খুব ডিপ একটা প্রশ্ন আসে না। ধরো তোমার সিপাহী বিদ্রোহ কবে হয়েছে, পলাশীর যুদ্ধ কবে হয়েছে, তুমি জানো যে পলাশীর যুদ্ধের মাধ্যমে আমাদের ব্রিটিশ শাসনটা শুরু হয়ে যায়। সো পলাশীর যুদ্ধটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই কমন একটা প্রশ্ন, অনেকবার অনেক জায়গায় প্রশ্ন আসছে। তো কবে সংঘটিত, 1757 সালে, এগুলো আমরা জানি। এরপর দেখো 42 নাম্বার কোয়েশ্চেনটা, ঠিক আছে। 42 নাম্বার কোয়েশ্চেন, এখানে যে সংক্রামক রোগকে আমরা হেলথ জিকে পড়ায় তোমার মানে বিভিন্ন জায়গায় বা আমরা নিজেরা ক্লাস নিয়েছি, পরিবারের মাথা নষ্ট করে ফেলছি, বাংলাদেশে বলো বা ওয়ার্ল্ড ওয়াইড একটা রোগ যেটা আগের যে রোগের কারণে আগে অনেক মানুষ মারা যেত, সেই রোগটা পুরোপুরি ভাবে নির্মূল হয়ে গেছে জাস্ট টিকা দেওয়ার মাধ্যমে। সেটা কোনটা, সেটা হচ্ছে আমাদের গুটি বসন্ত, ঠিক আছে। স্মল পক্স কিন্তু এখন ধরো আমরা ছোটবেলায় শুনতাম স্মল পক্সে মানুষ মারা যাচ্ছে, বাট এখন টিকা দেওয়ার কারণে এই স্মল পক্সটা পুরোপুরি দূর হয়ে গিয়েছে। ইজি প্রশ্ন আমি বলছি না, কারণ হয়তো পরীক্ষার ওই মোমেন্টের মধ্যে আসলে মাথা কতটুকু ঠান্ডা থাকছে সেটা অনেক বড় একটা ফ্যাক্টর প্লে করে, আমি সবসময় বলি এটা।
দেখো 46 ভূমিকম্পের সৃষ্টি হয়। এই দেখো রিসেন্ট টপিক, কিন্তু রিসেন্ট টপিক বলতে তোমার কিন্তু এমন আসে না যে ভূমিকম্প কবে হয়েছে, কি কারণ, মানে কবে সংঘটিত হয়েছে, কত মাত্রা ছিল, এসব হাবিজাবি প্রশ্ন করেনি, একদম ডিরেক্ট প্রশ্ন করছে কি ভূমিকম্প কেন হয়। তো যখন ভূমিকম্প হয়েছে তখন আমরা কজের মধ্যে কি পাইছিলাম, ভূমিকম্প হয় মেইনলি হচ্ছে আমাদের যে নিচে টেকটনিক প্লেটগুলো আছে, এই টেকটনিক প্লেটগুলো যখন ডিসপ্লেস হয়ে যায় বা যখন টেকটনিক প্লেটগুলোর মধ্যে সংঘর্ষ হয় তখন মেইনলি হচ্ছে আমাদের এই ভূমিকম্প হয়। তাহলে দেখো এই যে টেকটনিক প্লেটের সীমানার মধ্যে ঘর্ষণের কারণে মেইনলি হচ্ছে আমাদের ভূমিকম্পটা হয়। এখন আমরা চলে যাই 48 নাম্বার কোয়েশ্চেনের মধ্যে। দেখো বাংলাদেশের অধিক আখ উৎপাদনকারী জেলার নাম কি? দিস ইজ আ বিসিএস কোয়েশ্চেন, যেখানে অ্যান্সার ছিল নাটোর। এখন দেখো আমরা কিন্তু নাটোর এখানে কোথাও পাচ্ছি না, বাট আমি আমার ক্লাসে বা প্রত্যেকটা সময় তোমাদেরকে বলি যে সব সময় জিকে পড়ার ক্ষেত্রে তোমার টেবিলের উপর অনেক বড় একটা বাংলাদেশের ম্যাপ থাকবে। আর এইটা একটা বেসিক নলেজ। নাটোর কোন বিভাগের মধ্যে পড়ে? নাটোর হচ্ছে আমাদের রাজশাহী বিভাগের মধ্যে পড়ে, রাজশাহী নাটোর কাছাকাছি। সো আমাদের এখানে সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট আনসার হচ্ছে রাজশাহীর মধ্যে সবচেয়ে বেশি আখ উৎপাদন হয়, ঠিক আছে। এরপরে দেখো আমরা চলে যাই 51 নাম্বার কোয়েশ্চেনের মধ্যে। ভারতের চিকেন নেক করিডোর, আমরা গত ইন্টারন্যাশনাল ক্লাসের মধ্যে চিকেন নেক টপিকটা তোমাদেরকে অনেক বার করে পড়িয়েছি, ঠিক আছে। চিকেন নেক আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ টপিক, ইন্টারন্যাশনাল পড়ানোর সময়ও বারবার বলেছি। তো দেখো এখন এই যে চিকেন নেক করিডোরের সবচেয়ে কাছাকাছি, ঠিক আছে, সবচেয়ে কাছাকাছি জেলার মধ্যে পড়ে হচ্ছে পঞ্চগড়। তোমার লালমনিরহাট এগুলো পড়ে, বাট সবচেয়ে কাছাকাছি বা সবচেয়ে অ্যাপ্রক্সিমেট জায়গা হচ্ছে তোমার পঞ্চগড়, ঠিক আছে। সো অ্যান্সার হচ্ছে আমাদের পঞ্চগড়। ওকে, এরপর দেখো আমরা চলে যাই 63 নাম্বার কোয়েশ্চেনে। এক মিনিট নিচে এই দেখো, এটা একটা পছন্দের প্রশ্ন আমার। তো দেখো একটা মেডিকেল স্টুডেন্ট, সে পড়াশোনার মানে কোর্সের মাঝখানে খুবই গুরুতর ভাবে, ধরো আমাদের যেটা হয় আর কি, আমরা পড়াশোনার লোডে খুবই গুরুতর মানসিক ভাবে অবসাদগ্রস্ত হয়ে ডিপ্রেশনে চলে যায়, যেটা মেডিকেল স্টুডেন্টের জন্য খুবই কমন একটা টার্ম। তো সেই ক্ষেত্রে কি করবা, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে এখানে দেখো অপশনগুলো খুবই কো রিলেটেড। সো যদি তুমি আমাকে জিজ্ঞেস করে যে আপু আপনি কি করতেন, তো বা আমরা কি করি, তো এখন আমরা কি করতে পারি, ধরো আমাদের মেডিকেল কলেজগুলোতেই টিএমসি বলো, সলিমুল্লাহ বলো, সব জায়গায় কিছু মেন্টাল হেলথের সেশন নেওয়া হয়, যেখানে আমাদের প্রফেসররা, আমাদের টিচাররা আমাদের সাথে কথা বলে যে কি সমস্যা, সবকিছু মিলে কথা বলে সেই অনুযায়ী তারা একটা সলভ দা ট্রাই করে। আচ্ছা ঠিক আছে, তোমার পড়াশোনা করতে এরকম হচ্ছে, এভাবে করে দেখো। সো আমাদেরও এরকম মেন্টাল হেলথের সেশন, হ্যাঁ আমাদের রিসেন্ট একটা হয়েছে। তো এখানে অ্যান্সার হচ্ছে তোমার শিক্ষকদের সাহায্য নাও। শিক্ষকদের আমরা জানাবো যে দেখেন আমাদের মানে ওনারা তো পার করে এসেছে বা ওনারা এতগুলো স্টুডেন্ট হ্যান্ডেল করে এসেছে, তাহলে কিভাবে তোমার পড়াশোনার প্রেশারটা কম লাগতে পারে, ঠিক আছে। এরপরে দেখো আমরা চলে যাই হচ্ছে আচ্ছা 64 নাম্বার কোয়েশ্চেনটা একই সাথে তুমি জিকের ক্ষেত্রে বলতে পারো, বা একই সাথে তোমার হচ্ছে এটা আলিম স্যারের বইয়ের ইনফরমেশন, ঠিক আছে। সো এটা তোমার আলিম স্যারের বই থেকে আসছে, বা এটা তোমার জিকের ক্ষেত্রেও বলতে পারো। দেখো মানব জিনোম প্রকল্প সমাপ্ত ঘোষণা করা হয় কত সালে? এটা একদম আলিম স্যারের বইয়ের ডিরেক্ট লাইনের মধ্যে ছিল, বাট যেহেতু একটা জিকে টাইপের প্রশ্ন, এটা হচ্ছে 2003 সালে, ঠিক আছে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যাই হোক, এরপরে দেখো আমরা 64 বললাম, এখন আমরা চলে 68। একজন শিক্ষার্থী নিজে পরীক্ষায় অকৃতকার্য হয়েছে, নিজে পরীক্ষায় ফেল করছে, কিন্তু ওর ফ্রেন্ড ভালো করেছে। এখন একটা ভালো ফ্রেন্ড হিসেবে তোমার দায়িত্ব কি থাকবে? এখন নিরপেক্ষ সৎ ব্যক্তিগুলো তো আমরা জানি হবে না, বি আর সি এর মধ্যে একটু কনফিউশন। এখন তুমি বলো, সে নিজে খারাপ করছে, ফ্রেন্ড ভালো করছে, তাকে কংগ্রাচুলেট করতেছে, এখানে কি সহানুভূতি কখনো হবে? কেন সহানুভূতি হবে? যদি এটা উল্টা কেস হইতো যে ওর ফ্রেন্ড ভালো করাতে ওর যে খারাপ করছে তাকে কনসোল করছে, সেই ক্ষেত্রে আমরা সহানুভূতি দিতে পারতাম। বাট যেহেতু এখানে সহানুভূতির কোনো কনসেপ্টই আসে না, সেক্ষেত্রে হচ্ছে সৌজন্যপূর্ণ ব্যক্তি, যার ব্যবহার ভালো, সে ওভাবে করে কাজ করেছে, ঠিক আছে। আচ্ছা এরপরে দেখো, এটা খুবই একটা ইজি প্রশ্ন ছিল। এরপর আমরা চলে যাই 74 নাম্বার কোয়েশ্চেনে। আচ্ছা, চট্টগ্রামের শাহাদাত বরণকারী, একদম মেডিকেল ভর্তি পরীক্ষা গতবারও প্রশ্ন আসছে যে সবচেয়ে প্রথম শাহাদাত বরণ করে কে, সবচেয়ে প্রথম জুলাইয়ের মধ্যে মারা যায় কে? আবু সাইদ। এইবার জাস্ট তোমার প্লেসটাকে চেঞ্জ করে দিয়ে একদম স্পেসিফিকলি কোয়েশ্চেন করছে, সেটা হচ্ছে চট্টগ্রামের মধ্যে প্রথম জুলাই শহীদের নাম হচ্ছে ওয়াসিম আকরাম, ঠিক আছে। এটা দেখছো জুলাই আন্দোলন টপিকটা সেম টপিক থেকে সেম টাইপের প্রশ্নই করেছে, জাস্ট একটু অন্যভাবে। তো যে আপনারা যে অনেক মানে নার্ভাস হয়ে যান, ওকে দেখো 74 তো বললাম, এরপর চলে এসেছে আমরা 94-এ। আচ্ছা 90 নাম্বার দেখতে, আচ্ছা 90 নাম্বার বলেছে, 94-এ চলে যাই আমরা। আচ্ছা, সম্পত্তি নিয়ে বিরোধে লিপ্ত আরমান ও সালমান দুই ভাই। হ্যাঁ, এখন তুমি গিয়ে কি করবে ভালো বন্ধু হিসেবে? তুমি গিয়ে বলবো যে না তোদের কারো সম্পত্তি না, আমি সম্পত্তি নিয়ে যাবো, এই টাইপের কথা তো আমরা বলবো না। আমরা কি করবো, খুবই ইজি জিনিস, যে বিরোধে যদি নিষ্পত্তি হয়ে যায় সেই ক্ষেত্রে আমরা মধ্যস্থতাকারী রূপে কাজ করব, ঠিক আছে। এটা আচ্ছা যাই হোক, এটা নিয়ে আর কথা না বলি। দেখো 95 নাম্বারটা, এটা নিয়ে না অনেক বিতর্ক আছে, আমাদের টিমের মধ্যেই বিতর্ক আছে। সেটা হচ্ছে ক্রিকেটার মুশফিকুর রহিম তার 100তম টেস্ট ম্যাচে একটা সেঞ্চুরি করে, এই সাফল্যের পিছনে কি?
এখন তোমরা জানি তোমরা বলো আপু কঠোর অনুশীলন, এখন আমিও কঠোর অনুশীলন দাগিয়েছিলাম, কিন্তু এটা একটা বিসিএস এর প্রশ্ন এবং বিসিএস এর প্রত্যেকটা জায়গায় সলভের মধ্যে অ্যান্সার দেওয়া হচ্ছে দলীয় সহযোগিতা। এখন ওখানে সলভের আমি আমার নিজের চিন্তা ভাবনা বাদে ওখানে সলভের এরকম অ্যান্সার ছিল যে একটা ক্রিকেটার বলো বা একটা প্লেয়ার যখন সেঞ্চুরি করে তার একার না, তার পুরো একটা টিম ওয়ার্কের মাধ্যমে, টিমের পুরো একটা কন্ট্রিবিউশনের মাধ্যমে সে ওই সেঞ্চুরিটা করতে পারে। সে তো আর একার জাস্ট ভালো খেলতে পারে বলেই সেঞ্চুরি করতে পারছে এরকম না। তো ওই কনসেপ্টে দেওয়া আছে। তাও আমি বলবো যে এটা একটা কন্ট্রোভার্সিয়াল কোয়েশ্চেন বলতে পারো, যেটার অ্যান্সার সিও হতে পারে, বাট আমি বললাম যেটা একটা বিসিএস এর একদম হুবহু প্রশ্ন এবং ওই হুবহু প্রশ্নের মধ্যে সব জায়গার মধ্যে সলভে দেওয়া হচ্ছে দলীয় সহযোগিতা। সো সেই জন্য আমরা এটাকে অ্যান্সার নিয়েছি। এরপরে দেখো আমরা চলে যাই হচ্ছে 98 নাম্বার। 98 নাম্বারে বাংলাদেশের সুপার সাইক্লোন বাতাসের ঘন্টায় গতিবেগ কত? এখন এটা কেমিস্ট্রিরও প্রশ্ন হতে পারে, এটা তোমার জিকের প্রশ্ন হতে পারে, কিন্তু কবির স্যারের বইয়ে লাইনে মানে ফার্স্টে পরিবেশ রসায়নের মধ্যে প্রথমে আছে যে সুপার সাইক্লোন হতে হলে তার তোমার বেগ থাকবে 200-র উপরে, 200 কিলোমিটার পার আওয়ারের উপরে হচ্ছে তোমার বেগ থাকবে। তো দেখো এখানে তোমার 220, তাহলে 200-র উপর মানে 220 হবে, বাকিগুলো তো যাচ্ছেই না অপশনের সাথে, সেজন্য সুপার সাইক্লোনের ক্ষেত্রে তোমার হচ্ছে 220 কিলোমিটারের অধিক থাকবে। ওকে, কয়েকটা জায়গায় আমি তো বললামই যে তোমাদের অনেকেই সলভ দিয়েছে কঠোর অনুসরণ, বাট আমি যেহেতু এটা বিসিএস এর প্রশ্ন সেই অনুযায়ী দেওয়া, সো এটা তুমি ধরে রাখতে পারো, যেটা নাম্বার কাটাও যেতে পারে বা হতেও পারে, বাট এটা সব ম্যাক্সিমাম জায়গায় দেখেছি দলীয় সহযোগিতা। সো এখন তোমাদের জাস্ট ইংলিশের সলভটা বাকি, ইংলিশ প্রশ্নটা কি এবার একটু অ্যাটিপিক্যাল এসেছে, তোমাদের ফয়সাল ভাই ওটা নিয়ে আলোচনা করবে। থ্যাংক ইউ। আচ্ছা, ইংলিশ হচ্ছে আমাদের লাস্ট সাবজেক্ট, তো এইটা নিয়ে তোমরা হচ্ছে আলটিমেটলি আমরা বিদায় হইতে পারি। সো দেখো হ্যাবিট, আমরা লাস্ট থেকে যাচ্ছি, ঠিক আছে, সমস্যা নেই। হ্যাবিটের হচ্ছে ভার্ব, এটা আসলে মানে একটু চিন্তা করলে আসলে পারা যায় যে হ্যাবিচুয়াল এটা তো কোনো ভার্ব না, মানে এল যুক্ত শব্দ শেষে, এটা তো ভার্ব হতে পারে না। হ্যাবিচুয়েট এটা হচ্ছে ভার্ব, হ্যাবিচুয়েট মানে হচ্ছে অভ্যস্ত হওয়া বা অভ্যস্ত করানো, ঠিক আছে। আমরা লাস্ট থেকে আসতেছি যাতে বারবার স্ক্রল না করা লাগে আর কি। 91 মনে হয় এদিকে আসবে। এই যে কোশ্চেনগুলো একটু অ্যাটিপিক্যাল, এটা আমি বুঝতেছি। যেমন হিউমিলিটি মানে হচ্ছে ভদ্রতা, নম্রতা, এরকম, তাই না? যে এখন কোন সেন্টেন্সটা দিয়ে আসলে আমি ভদ্রতা প্রকাশ করতেছি সামথিং লাইক দ্যাট, তো এইটা হচ্ছে ইয়োর্স রেসপেক্টফুলি, এই জিনিসটাই হচ্ছে সবচেয়ে বেশি অ্যাকুরেট, ঠিক আছে। মানে এইটা হচ্ছে ওই ভদ্রতা বা নম্রতার মানে সবচেয়ে কাছাকাছি যায়। তো এটা নিয়ে আসলে বেশি কিছু বলার নাই। উই মোবিলাইজড ফান্ডস ফর হিজ ট্রিটমেন্ট। এই মোবিলাইজ মানে হচ্ছে মানে অনেক অনেক কিছু মিন করে, বুঝছো? মোবিলাইজ মানে হচ্ছে সৈন্য জোগাড় করা মিন করতে পারে, বা এখানে কি মিন করছে, এখানে হচ্ছে ফান্ডস বা অর্থ এগুলো মানে কালেক্ট করা বোঝাচ্ছে। সৈন্য সামন্ত জোগাড় করা যেমন সেরকম, তাহলে কি হবে, কালেক্টেড, ঠিক আছে। আচ্ছা, এরপর 88 পরে একবারে 80 আছে, সো 80 হচ্ছে এখানে। অল হিজ ড্রিমস ওয়ার শ্যাটার্ড, এখানে দেখো তোমরা অনেকে আফটার দিয়ে থাকতে পারো, অথবা এখানে আমরা বাইটাই অ্যাকুরেট হিসেবে নিব, ঠিক আছে। কারণ ইভেন্টটার পরে আসলে হইলে ব্যাপারটা আসলে এরকমটা হয় না, ইভেন্টের মাধ্যমে তার ওই সবগুলো ড্রিমস শ্যাটার্ড হয়ে গেছে, ঠিক আছে। তাহলে ড্রিমস গুলো শ্যাটার্ড হলে কি হবে, ওই ইভেন্টের জন্য, তাহলে বাই দ্য ইভেন্ট। তার আগে সুপারভাইজার টুক হিম টু টাস্ক, টেক হিম টু টাস্ক, এটা একটা হচ্ছে ইডিয়াম এন্ড ফ্রেজের মধ্যে পড়ে, ঠিক আছে। তাহলে টেক হিম টু টাস্ক মানে কি, টু রিবিউক, এইগুলো কিন্তু মানে পড়লে আসলে পারা যায়। সো টুক হিম টু টাস্ক। ওকে, 66। এবার আমাদের নেক্সট হচ্ছে 66। এখানে আসবে 66। দেখো কি বলতেছে, কুড হার্ডলি মেক আউট দ্য ট্রাফিক সাইন্স থ্রু দ্য ফগ। মানে ফগের মধ্যে আমি ট্রাফিক সাইনগুলোকে মানে খুব কষ্টে, মানে হার্ডলি মানে তো দেখতেই পাচ্ছি না, ব্যাপারটা এরকম আর কি। তো আমি রিকগনাইজই করতে পারতেছি না, ঠিক আছে। সো আমি হচ্ছে রিকগনাইজ করতে পারতেছি না। তোমরা অনেকে ডিস্টিংগুইশ দিবা, বাট ডিস্টিংগুইশ ব্যাপারটা হবে না, এটা হবে হচ্ছে রিকগনাইজ, ঠিক আছে। ডিস্টিংগুইশ মানে হচ্ছে পার্থক্য করা, আলাদা করা। এখানে আমি আলাদা করতে পারতেছি না, আমি ট্রাফিক সাইনগুলো রিকগনাইজই করতে পারছি না, ঠিক আছে। ট্রাফিক সাইন তো একটাই চলে, তো এখানে তো আমার আলাদা করার কিছু নাই। তো একটা কোনটা জ্বলতেছে এই জিনিসটা আমি রিকগনাইজ করতে পারছি না, কারণ ফগ, ঠিক আছে। আচ্ছা, এরপরে 53তে আমরা আসি। দেখো দ্য সিনোনিম অফ আইডিয়াল, এইটা আসলে অনেক মানে একটা কন্ট্রোভার্সিয়াল কোশ্চেন হইতে যাচ্ছে, ঠিক আছে। ফিজিক্স যেমন বললাম যে খুবই সহজ, 15টাই কারেক্ট করবা তোমরা বেশিরভাগ, বাট ইংলিশে প্রচুর কন্ট্রোভার্সি, ঠিক আছে। সবগুলো কন্ট্রোভার্সি যেন ইংলিশের মধ্যে ঢুকাই দিচ্ছে আর কি। তো এই যে আইডিয়ালের সিনোনিম কি হইতে পারে, তোমরা অ্যাপ্রোপ্রিয়েট দিতে পারো, পারফেক্ট দিতে পারো। ইনফ্যাক্ট আমরা যখন গবেষণা করতেছিলাম এটা নিয়ে, তখন
মানে 50% বলতেছে পারফেক্ট হবে, 50% অ্যাপ্রোপ্রিয়েট হবে, তবে আমরা লাস্টে পারফেক্টকেই পারফেক্ট ধরলাম, যে একটা পারফেক্ট পার্সনকেই তো আমরা ধরো আইডিয়াল হিসেবে ধরবো, তাই না? অ্যাপ্রোপ্রিয়েট এই জিনিসটা কিন্তু আসলে সব সেন্সে খাটে না। পারফেক্ট সব সেন্সই তুমি খাটাইতে পারবা, যে এই পার্সনটা এখানে পারফেক্ট, এই জিনিসটা এখানে পারফেক্ট, ঠিক আছে? বাট অ্যাপ্রোপ্রিয়েট এই ওয়ার্ডটা তুমি দেখা যাচ্ছে 50 to 70% ক্ষেত্রে খাটাইতে পারবা, তাই সব ক্ষেত্রে আমরা যেটা খাটবে সেটা নিব। ওকে, এ পার্সন আনএবল টু পে ব্যাক ডেটস, মানে যে ঋণ পরিশোধ করতে পারতেছে না, হ্যাঁ, বলো না দেউলিয়া হয়ে গেছে, মানে সে ঋণ নিয়ে এমন একটা অবস্থায় আছে, তার আসলে ওর ওই সম্পত্তিটা নাই যে সে ঋণটা পরিশোধ করবে, দেউলিয়া বলে যাকে, ঠিক আছে? তো দেউলিয়ার ইংরেজি হচ্ছে ব্যাংক্রাফট। ওকে, দেউলিয়ার ইংরেজি হচ্ছে ব্যাংক্রাফট। এরপরে আছে আমাদের 49 আছে। আচ্ছা 49 এখানেই আছে। ইউ শুড নেভার লুক ডাউন দ্য পোর, এই ডাউনের পর একটা ড্যাশ হইতো আর কি, তো ওইটা কি হবে, লুক ডাউন আপন দ্য পোর। এটা নিয়ে আসলে বেশি কিছু বলার কিছু নাই, কারণ এটা আসলে তোমাদের সবারই মানে মুখস্থ আর কি, এরকম ফ্রেজটা লুক ডাউন আপন মানে হচ্ছে ঘৃণা করে তাকানো, ঠিক আছে, বা অসম্মানের চোখে তাকানো আর কি। হি হ্যাড টু সাফার ফর হিজ সিনস, এই যে হ্যাড টু, এই হ্যাড টুকে নেগেটিভ করতে হবে, এগুলা কি তোমরা করো নাই? ক্লাস 8 থেকে তো মনে হয় এগুলা করার কথা, যে মাস্ট থাকলে জিনিসটা হয় ক্যান নট বাট, তাই না? হ্যাড টু থাকলে কুড নট বাট, তো এগুলো তো আসলে বেশি ব্যাখ্যার কিছু নাই, এটা হচ্ছে নেগেটিভ করার নিয়ম। হ্যাঁ, নেগেটিভ একটা এরকম হ্যাড টু সেন্টেন্সকে নেগেটিভ করতে গেলে কুড নট বাট দিতে হয়। আচ্ছা 35 দ্য টিম ইজ মেড আপ অফ 11 প্লেয়ার্স, ঠিক আছে? এটা তোমরা দেখা যাচ্ছে এটা মেড আপ অফ মানে দেওয়াটাই আসলে স্বাভাবিক, কারণ টিমটা তৈরি হচ্ছে 11টা প্লেয়ার মিলে, তো এইটা মিন করা হচ্ছে মেড আপ অফ, ঠিক আছে? তারপরটাতে যাই 32, এই যে হর্সেস মাউথ, এই জিনিসটার মিনিং হয়তো তোমরা অনেকে জানবা না, কারণ এই জিনিসটা আজকে আমি নতুন জানছি, ঠিক আছে? তো হর্সেস মাউথ মানে কি, অথেন্টিক সোর্স থেকে জিনিসটা জানা, মানে একদম রিলায়েবল যে সোর্সটা, একদম যেটা খাঁটি এক কি মানে সোর্স, সেটাই সেখান থেকে জানাটাই হচ্ছে হর্সেস মাউথ, যে আমি একদম জিনিসটাকে হর্সেস মাউথ থেকে শুনলাম, মানে হচ্ছে একদম খাঁটি যে সোর্স সেখান থেকে শুনছি, এখানে কোনো ভেজাল নাই। আচ্ছা 27 কি এইখানে আছে? হ্যাঁ, আই নো ইউ, এখানে কমপ্লেক্স ফর্ম, এটা হচ্ছে আই নো হু ইউ আর, ঠিক আছে? কেন বলো তো, এখানে এটা একটা ইনডিরেক্ট কোশ্চেন, আই নো ইউ মানে হু ইউ আর, এই জিনিসটা একটা ইনডিরেক্ট কোশ্চেন। সো ইনডিরেক্ট কোশ্চেনের ক্ষেত্রে সাবজেক্ট আগে হয়, ভার্বটা পরে হয়, ঠিক আছে? আই নো হি ডাজ দ্যাট, ঠিক আছে? সেই রকম ব্যাপারটা হয় আর কি, সাবজেক্টটা আগে হয়, তারপরে ভার্বটা পরে হয়। হু আর ইউ, এইটা হচ্ছে একটা ডিরেক্ট কোশ্চেন, সো সেখানে সাবজেক্টটা পরে হবে, বাট আই নো হু ইউ আর এটা একটা ইনডিরেক্ট কোশ্চেন হিসেবে কাজ করে, সো এখানে সাবজেক্ট আগে ভার্ব পরে। আচ্ছা 27 পরে হচ্ছে 24। আচ্ছা এগুলো কোশ্চেন খুব সহজ, এগুলো একটু কমন সেন্স খাটাইলে আসলে পারা যায়, যে উইদাউট এ প্রিফিক্স, দেখো ইররেশনাল, এখানে রেশনাল একটা ওয়ার্ড আগে একটা প্রিফিক্স আছে, রেসপন্সিবল একটা ওয়ার্ড আগে একটা প্রিফিক্স আছে, রেগুলার একটা ওয়ার্ড আগে একটা প্রিফিক্স আছে, বাট এই যে রিটেবল, ইটেবল এরকম কি কোনো ওয়ার্ড আছে আদৌ? না, তাহলে ইরিটেবল নিজেই একটা ওয়ার্ড, সো ওটা কোনো প্রিফিক্স শুদ্ধ ওয়ার্ড না। আচ্ছা এবার হচ্ছে 19, এটা আমাদের শেষ ইংলিশ কোশ্চেন, এন্ড এটার মাধ্যমে তোমাদের সলভ দেওয়াটাও শেষ, তোমাদের জার্নি শেষ। তো এই হচ্ছে কাহিনী। প্রিফিক্স কন্টেইনিং ওয়ার্ড ইজ, দেখো কোনটাতে প্রিফিক্স আছে, ইমিডিয়েট, এখানে কোনো প্রিফিক্স নাই, এই যে ইমার্স এখানেও কোনো প্রিফিক্স নাই, ঠিক আছে? ইম্পর্টেন্ট এই নিজে একটা ওয়ার্ড, বাট এই যে ইমোরাল, এই যে মোরাল একটা ওয়ার্ড, মোরালের আগে একটা প্রিফিক্স আছে, ঠিক আছে? তাহলে প্রিফিক্স কন্টেইনিং ওয়ার্ড হচ্ছে ইমোরাল। তাহলে ইংলিশের সলভ শেষ মোটামুটি, তোমাদের তোমাদের কোশ্চেনের সব সলভ শেষ। যদি কোনোটা তো মনে হয় যে এরকম এরকম অবস্থা, এরকম এরকম কাটমার্ক, তাহলে তোমরা অবশ্যই জানাইতে পারো। কাটমার্ক হচ্ছে দেখা যাচ্ছে ফিজিক্স তো খুব সহজ হয়েছে, কঠিন বলতে খালি ইংলিশটাই হয়েছে, ইংলিশ বাদে আসলে কঠিন খুব একটা বলা যায় না। তো তাও দেখো তোমাদের কি অবস্থা হইতেছে, দোয়া টোয়া করো, এন্ড যাদের মনে হচ্ছে যে আসলে ছিটকে যাইতে পারে বা নাও যাইতে পারে, তারা আসলে এই মোমেন্টে খুব বেশি চিন্তা না করে, তোমাদের তো এমন একটা বড় জার্নি শেষ হয়েছে, তোমরা একটু রেস্ট করো এন্ড দোয়াটা করো, ঠিক আছে? সবার জন্য শুভকামনা, সবার ইনশাল্লাহ ভালো হবে। আচ্ছা কার কাটমার্ক বা কার মার্ক কত আসতেছে কি মনে হচ্ছে? আর তোমরা অনেকে জিজ্ঞেস করতেছিলে যে কাটমার্ক আসলে কত আসতে পারে, তো এইটা আসলে এবছর একটা ঘটনা ঘটছে, 15 মিনিট কিন্তু এক্সট্রা সময় পাওয়া গেছে। তো আমি ফার্স্টে লিখছিলাম যে কাটমার্ক 70 প্লাস মাইনাস হইতে পারে, কিন্তু পরবর্তীতে আমি যখন দেখলাম যে 15 মিনিট এক্সট্রা সময় পাওয়া গেছে, সেক্ষেত্রে হয়তো কাটমার্ক আর একটু সামান্য বেশি হইলেও আসলে অবাক হওয়ার কিছু হবে না, এটা এক জিনিস। তো তোমাদের এই যে অ্যান্সার শিট, এবছর অ্যান্সার শিট নিয়ে আসলে বিতর্ক করার আসলে সুযোগ নাই, ঠিক আছে? ফলে অ্যান্সার শিট ঠিক আছে, এটাই অ্যান্সার শিট, তোমরা মোটামুটি মিলায় নাও। আর আরেকটা ব্যাপার যে অ্যাকচুয়ালি কার চান্স হবে কার চান্স হবে না, এটা সৃষ্টিকর্তার ইচ্ছা, আমরা রেজাল্ট পর্যন্ত একটু ওয়েট করি, ঠিক আছে?
আর একটা ব্যাপার, মেডিলজির সাথে যারা ছিলা, ইনশাল্লাহ আমরা তোমাদের সাথে আছি। সামনে ভার্সিটি নিয়ে আমরা ইনশাল্লাহ তোমাদের খুব ভালো সার্ভিস দিতে যাচ্ছি, এবং যেখানে যা কিছু দরকার ইনশাল্লাহ মেডিলজির সাথে হয়তো তোমার পেইড ব্যাচের জার্নি শেষ হইলো, কিন্তু ইনশাল্লাহ জার্নি শেষ হচ্ছে না। তোমার যখন যেখানে যেভাবে দরকার ইনশাল্লাহ মেডিলজি তোমার পাশে থাকবে, এই কথা দিয়ে যাচ্ছে। এই তো। কোন সাবজেক্ট তোমাদের কাছে কঠিন মনে হয়েছে সেটা একটু বলো, যে কোন সাবজেক্টটা তোমাদের কাছে কঠিন মনে হয়েছে। তাহলে আমরা আজকে এ পর্যন্ত রাখতে চাই। আমরা খুব লম্বা সময় আসলে পার করতে চাই না। আমার মনে হয় যে তোমরা অ্যান্সার গুলা পাইলা এবং কেন অ্যান্সার গুলা হলো সেটাও বুঝতে পারছো, এবং আমার মনে হয় যে বেশিরভাগই অ্যাকচুয়ালি বই খুললেই বুঝতে পারবা, কারণ সব প্রশ্ন হচ্ছে বইয়ের মার্কা মারা প্রশ্ন যেটাকে বলে, যে একেবারে দাগানো লাইন থেকেই সব প্রশ্ন আসছে, দাগানো লাইনের বাইরে কোনো প্রশ্ন নাই। ফলে আমি যদি বলি যে আমার থেকে সব কমন আসছে, সেটাও যেমন ট্রু। যে কোনো টিচার এসে দাবি করতে পারে যে আমার পড়ানো থেকে সব কমন আসছে, সেটা আসবেই, কারণ খুব ইজি প্রশ্ন আসছে, এবং সব সময় মেডিকেলে 2-4-5টা প্রশ্ন থাকে যেগুলো আসলে একটু কঠিন, একটু হার্ড। ফলে যেগুলো একটু কঠিন, একটু হার্ড, সেগুলো তো ওরকমই, ঠিক আছে। ওরকম থাকবেই, কারণ 100-তে 100 পাওয়া লাগে না, মেডিকেলে কেউ 100-তে 100 পায়ও না। তবে এবার ওভারঅল কাটমার্কটা বেশি হওয়ার সম্ভাবনা খানিকটা বেশি। এই তো, ঠিক আছে, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।